নাইট ফটোগ্রাফিটা মানে খুব একটা সুন্দর মতো উঠাতে পারি না আর কি। আচ্ছা ফাইন, নাইট ফটোগ্রাফি হচ্ছে ওমরের কনসেপ্ট ছিল। তবে ওমর যেহেতু জয়েন করছে, ওমর মোস্ট প্রবাবলি হচ্ছে বাহিরে আছে। তো আচ্ছা, চেষ্টা করবো, আমি কভার করার চেষ্টা করব। আচ্ছা ফাইন, অর্ণব চৌধুরী, আপনার কোনো সমস্যা বা আপনি কোনো ব্যাপারে জানতে চান? নট রিয়েলি, না আমার এরকম স্পেসিফিক কোনো প্রবলেম নেই। ওকে ফাইন, আজকে যেহেতু শেষ ক্লাস, তো আমরা হচ্ছে সবার কাছ থেকে একটু রিভিউ নিই। আপনার নাম হচ্ছে দেখতে পাচ্ছি চিত্র শব্দক, আপনি? তো আচ্ছা, এই ভাই এই এই টাইমে হচ্ছে আরেকজন লিভ নিয়ে নিছে। হ্যাঁ আপনি বলেন। ভাই আমার নাম আসলে নসীন আঞ্জুম। আমার মানে ফেসবুক পেজ আমি এটা দিয়ে খুঁজছিলাম, তো চিত্র শব্দ আচ্ছা কল্প নামে। তো আসলে আচ্ছা আচ্ছা ওই নাম অনুযায়ী ইমেল অ্যাকাউন্টটা। না ভাই, আমার স্পেসিফিক কোনো বিষয় নিয়ে জানার নেই। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা হচ্ছে প্রথমে প্যান ফটোগ্রাফি নিয়ে একটু আলাপ আলোচনা করি। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি, আশা করি দেখা যাচ্ছে। প্যান, তাই না? আচ্ছা, তো প্যান ফটোগ্রাফি আমাদের হচ্ছে লং এক্সপোজারের একটা সাব সেক্টর। এই সেক্টরে আমরা কি করি, যে হচ্ছে অপোজিটটা করি। আমরা তো জানি যেটা মুভ করে, তো সেইটা হচ্ছে আমাদের একটু মোশন ব্লার আসে। আমরা তো মোশন ব্লার জানি, তাই না? যে হচ্ছে যেটা আর কি আমার মুভ করে, সেটা আমার শাটার স্লো হওয়ার কারণে তার মুভমেন্টের সঞ্চারপথটা ধরে, তাকে পার্টিকেল হিসাবে আমরা ফোকাস করতে পারি না। তো এই জন্য হচ্ছে আমরা জাস্ট হচ্ছে যেটা দেখতে পাই আর কি, যেটা মুভ করে সেটার একটা জাস্ট লাইন দেখতে পাই, আর যেটা মুভ করে না সেটাকে আমরা একদম ক্রিস্টালাইন ক্লিয়ার দেখতে পাই। কিন্তু প্যান ফটোগ্রাফিতে আমরা এমন একটা ইফেক্ট দিব যেটা এটার উল্টা কাজ করবে। যেমন এইখানের যে হলটা আছে, এই হলটাই হচ্ছে স্থির আছে, বাট এটা মনে হচ্ছে যে হলটাই পেছনে যাচ্ছে, আর এই ভাই যে গাড়ি নিয়ে আছে সেই গাড়িটাই হচ্ছে স্থির অবস্থায় আছে। তো এটাই হচ্ছে আমার মেইনলি প্যান ফটোগ্রাফির মানে যে কনসেপ্ট। তো এটাকে বলা হয় প্যানিং, বা হচ্ছে ক্যামেরা প্যানিং, এরকম বা প্যান মোশন, অনেক নামে অনেকে ডাকে। আর আপনারা যদি চান এটাকে প্যান ফটোগ্রাফি নামেও ডাকতে পারেন। আচ্ছা, আমরা যখন এই ক্লাসে এটা নিছিলাম তখন আমরা দেখছিলাম, তাই না, যে আমার এই যে অ্যালবামটা, এখানে অনেকগুলোই হচ্ছে প্যান ফটোগ্রাফি না, তবেও আর কি রাখছি। তো আমরাও হচ্ছে এটা দেখবো। যেমন দেখেন, এইখানে হচ্ছে এই যে অটোটা আছে, সেই অটোটা হচ্ছে আমার শার্প আসছে, আর বাকি যে আর কি মার্কেট বা লাইটস গুলো আছে সেগুলো হচ্ছে পেছন দিকে যাচ্ছে। তো প্যান ফটোগ্রাফির কনসেপ্টটা আশা করি আপনি বুঝতে পারছেন, তাসনিম জাহান। আপনি আগে জাস্ট বলেন যে কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা, তারপরে আমি আরো একটু ডিপে আপনাকে না হয় বুঝাবো। জি, কনসেপ্ট বুঝতে পেরেছি। আচ্ছা, এখন ফাইন, তাহলে আমরা করব কিভাবে? আসলে এটা রেকর্ডিং অন করা উচিত ছিল, সরি আমার ভিডিওটা অন করা উচিত ছিল, বাট আনফরচুনেটলি আমি করতে পারতেছি না। আহ, দেখেন, আমার হচ্ছে যেটা করতে হবে, আমার শাটার স্পিডটাকে হচ্ছে 1/60 থেকে শুরু করে 1/30-এর মধ্যে রাখতে হবে। তো এটার একটা রেঞ্জ কেন, কারণ হচ্ছে আপনার যদি দিনের বেলা হয় তখন তো আপনি 1/30-এ নামাতে পারবেন না। তখন হচ্ছে আহ, তখন ওই ছবিটা জ্বলে যাবে, তাই না, এক্সপোজার অনেক বেশি হয়ে যাবে। তো এই জন্য আপনি তখন দিনের বেলাতে হচ্ছে 1/60-তে আপনি হচ্ছে শুট করবেন। আর রাতের বেলার ক্ষেত্রে কিন্তু আপনার কাছে অনেক বেশি আর কি অপশন থাকবে, তাই না? যে হচ্ছে আপনি আপনি চাইলে হচ্ছে 1/60-তে করতে পারেন, 1/30-তে করতে পারেন। তো আমি চেষ্টা করব, আমি নিজে চেষ্টা করি হচ্ছে 1/30, 1/25 এগুলোতে রাখার জন্য। কারণ যত আপনি আপনার শাটার স্পিডটা কমাই দিবেন, তত আপনার এই যে এই ব্লারটা হচ্ছে প্রকটভাবে আর কি বোঝা যাবে। আচ্ছা, তো এবার আপনি দেখেন, এই যে গাড়িটা ছিল, এই গাড়িটা এখান থেকে শুরু করে এভাবে মুভ করতেছে। তো মুভ করার সময়টা আমি করছি, ক্যামেরাটা এখানে আমার ধরানো ছিল। তারপরে আমি ওই গাড়িটার সাথে আমার ক্যামেরাটার যে রিলেটিভ ডিস্টেন্স, এইটা মেনটেন করার চেষ্টা করছি। যদি গাড়িটা এদিকে যায় তাহলে আমার ক্যামেরাটা এখানে প্রথমে ছিল, তারপরে ধীরে ধীরে আমার ক্যামেরাটাও এদিকে গেছে। তো এটা হচ্ছে আহ, যখন আমার রিলেটিভ হচ্ছে ডিস্টেন্সটা একদম একদম মেইনটেইনড হবে, এবং আমি বুঝতে পারবো, এটা আসলে আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে বুঝতে হবে। তো আমি যখন বুঝতে পারবো যে এই যে গাড়ির যে ভেলোসিটি আর আমার ক্যামেরার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি,
মানে আপনি তো অবশ্যই বুঝতে পারছেন যে আপনার গাড়ি যদি হচ্ছে 20 কিলোমিটার/আওয়ারে চলে, আপনার ক্যামেরা তো নিশ্চয়ই আপনি 20 কিলোমিটার/আওয়ারে মুভ করবেন না, কারণ হচ্ছে এটা একটা স্ফিয়ার, তাই না? আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে আমাকে 1 মিনিট সময় দেন, আমি হচ্ছে একটু আপনাদেরকে দেখাই করি আর কি, আমি ভিডিওটার জন্য। আচ্ছা, তো হল লাইফ নিয়ে হচ্ছে কারো কোনো কমপ্লেইন থাকা উচিত না, আমরা মোটামুটি সবাই হলের পরিবেশ ব্যাপারে জানি, হলের সিচুয়েশন এরকমই হয়। সরি ফর দ্যাট। দেখি আমি পেছনটা ব্লার করে দিতে পারি কিনা। ওকে, এই তো এখন অনেক ভালো লাগছে। আচ্ছা, তো আমি একটা ক্যামেরা হাতে নিই, এটা আমার হচ্ছে যেটা প্যানিং সাবজেক্ট সেটা আর কি। আচ্ছা, এখন আবার এটা দেখা যাচ্ছে না, তাই না? তাহলে আচ্ছা, উঠাই দিই। তো এটার আমি প্যান ফটোগ্রাফি তুলতে চাই এবং হচ্ছে ও এভাবে মুভ করে, তাহলে আমি এইখানে ধরে আছি। এখন আমার হচ্ছে ক্যামেরাটা এই দিকে থাকবে, ও তো এদিকে চলে যাবে, আর আমার ক্যামেরা ঘুরবে কিন্তু এইরকম একটা সার্কুলার শেপে, আর ও হচ্ছে একটা লিনিয়ার শেপে আর কি ঘোরাফেরা করবে। তো এই ক্ষেত্রে যেটা হয়, তো হচ্ছে আমাদের ওই অ্যাঙ্গুলার, এটা হচ্ছে একটা অ্যাঙ্গুলার ডিস্টেন্সে ঘুরবে আর এটা হচ্ছে একটা লিনিয়ার ডিস্টেন্সে আছে। তো ওইটা আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে, এই যে এরকম করার মাধ্যমে আমি জাস্ট বুঝতে পারবো আর কি, এটা সম্পূর্ণ হিউম্যান এক্সপিরিয়েন্স। এবং আমি আবারও বলছি যে হচ্ছে, আগেও বলছি আবারও বলতেছি যে প্যান ফটোগ্রাফি আপনার লাকের উপরে অনেক বেশি ডিপেন্ড করে, কারণ মাঝে মধ্যে হচ্ছে এদের মধ্যে রিলেটিভ ডিস্টেন্সটা মেনটেন করা সম্ভব হয় না, তখন হচ্ছে আমার মনে হয় যে ব্লার ছবি ওঠে, আবার হচ্ছে আমরা যেই জায়গায় হচ্ছে শার্পনেসটা চাই সেই জায়গায় শার্পটা আসে না। যেমন হয়তোবা ট্রাকের হচ্ছে একদম পেছনের পার্টটাতে আমার হচ্ছে ইয়া চলে আসছে, মানে হচ্ছে ফোকাস চলে আসছে, আর সামনের পার্টটা হচ্ছে ব্লার আসছে, এরকম হতে পারে। আচ্ছা, প্যান ফটোগ্রাফি এবার হচ্ছে তোলার সবচেয়ে ভালো জায়গা কোথায়, বা কোথায় আমরা হচ্ছে সবচেয়ে ভালো প্যান ফটোগ্রাফি পাবো? আমরা যদি স্থির থাকি তাহলে আমরা প্যান ফটোগ্রাফি সবচেয়ে ভালো পাবো। কিন্তু অনেক সময় আমি অনেক ছবি তুলছি যেখানে হচ্ছে আমি একটা উবারে বা পাঠাওয়ে কোথাও একটা যাচ্ছিলাম, তো আমার সাথে ধরেন আপনি যেখানে উবারে বা পাঠাওয়ে আছেন তার পাশে হচ্ছে একটা গাড়ি চলতেছে এবং সেম ভেলোসিটিতে চলতেছে। তো এটা হচ্ছে একটা পারফেক্ট প্যান হচ্ছে এনভায়রনমেন্ট, কারণ হচ্ছে আপনার সাথে ওর যে রিলেটিভ ডিস্টেন্স সেটা মেইনটেইনড, এবং হচ্ছে আশেপাশের যে আপনার মানে সারাউন্ডিং যে আর কি এলিমেন্টস, সেই এলিমেন্টস গুলো হচ্ছে মুভ করতেছে, তখন প্যান ফটোগ্রাফি খুব ভালোভাবে তোলা যায়। বাট এই সবগুলোই হচ্ছে আমি জাস্ট মনে হয় দাঁড়ায় আছি এই সময়গুলোতে তোলা। তো এভাবে তুলতে হবে। তো আপনি দুই ভাবে করতে পারেন, একটাতে হচ্ছে আপনি গাড়ির উপরে বসতে পারেন, তারপরে আপনার ফ্রেন্ডকে হচ্ছে গাড়িতে রাখলেন, তারপরে তার প্যান ফটোগ্রাফি তোলা সম্ভব। আরেকটা হচ্ছে আপনি অ্যাঙ্গুলার ডিস্টেন্স এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্সের মাধ্যমে সিনক্রোনাইজেশন করে প্যান ফটোগ্রাফি তুলতে পারেন। প্যান ফটোগ্রাফি তোলার জন্য আপনার শাটার স্পিড কত থাকা লাগবে? 1/30 থেকে 1/60। আইএসও কিরকম লাগবে সেটা হচ্ছে যতটুকু আমার দরকার হয় আইএসও, ঠিক সেরকমই আইএসও লাগবে আর কি, এটার কোনো নির্দিষ্ট মাত্রা নাই। যেমন এইটার হচ্ছে আইএসও কত, এটার আইএসও 100-তে আমি পেয়ে গেছি ইভেন। আর আমার শাটার স্পিড আমি রাখছি হচ্ছে 1/25। আর হচ্ছে আমার অ্যাপারচার অ্যাপারচার মানে যতটুকু আমাকে অ্যালাউ করবে ততটুকু আমি হচ্ছে অ্যাপারচার ওয়াইড ওপেন রাখবো। তো যেমন আমি এখানে যদি 1.8 আমার যদি রাখতে হতো আর কি তাহলে রাখতাম, আবার আমি যদি আর কি অ্যালাওয়েন্স পেতাম তাহলে 7.1ও আমি রাখতে পারি, এরকম। আচ্ছা, বাই দ্য ওয়ে, এগুলো হচ্ছে আপনারা কেউ একজন বলেন তো এগুলো প্যান ফটোগ্রাফি কিনা, এ ব্যাপারে আলোচনা হয়েছে আর কি। এগুলো প্যান ফটোগ্রাফির ইয়াতে ছিল, ফোল্ডারে ছিল, বাট এগুলো কি প্যান ফটোগ্রাফি? বলেন বলেন আপনারা। আচ্ছা, তাসনিম জাহান উত্তর দেন, যেহেতু এটা আপনার প্রবলেম সলভ করা হচ্ছে।
আমার কাছে মনে হচ্ছিল সবগুলা প্যান ফটোগ্রাফি না, মানে আপনি যে যতটুকু বললেন এটা থেকে যতটুকু বোঝা গেল কিছু কিছু আছে সবগুলা ব্লাড। আচ্ছা আচ্ছা, কোন কোনগুলো আছে? সবগুলো ব্লার? এরকম তো হওয়ার কথা না। তাহলে হচ্ছে হয়তোবা আপনার রেজুলেশনে আর কি হয়তোবা কম যাচ্ছে। যেমন দেখেন, আমি আমি আগেও বলছিলাম আর কি, যখন প্যান ফটোগ্রাফি ক্লাস হচ্ছিল, যে এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা আপনাদের ক্লাসের জন্য ডেডিকেটেড ভাবে বানানো না আর কি। আমি প্যান ফটোগ্রাফি এমনি করতে চাইছিলাম, তার মধ্যে কিছু আমি লং এক্সপোজার তুলছি, মানে জাস্ট তুলছি আর কি। যেমন এটা একটা প্যান ফটোগ্রাফি বলা যেতে পারে, বাট এইটা প্যান ফটোগ্রাফি না। এটা কি ফটোগ্রাফি? বলেন বলেন, সমস্যা নাই। আর ভুল করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনি যদি উত্তর না দেন, আপনারই কিন্তু আমরা সমস্যা সলভ করতেছি। যাই হোক, এটা হচ্ছে প্যান ফটোগ্রাফি না, এটা লং এক্সপোজার ফটোগ্রাফি। কারণ হচ্ছে আমার যেটা, এটা মুভ করতেছিল না, এটা শার্প আছে, আর যেটা মুভ করতেছে সেটা সঞ্চার পথ দেখতে পাচ্ছি। ওকে ফাইন, যেহেতু আপনি রেসপন্স করতেছেন না আর আমারও বলার মোটামুটি শেষ, তো আমরা আরেকটা টপিকে চলে যাচ্ছি। আরেকজন মনে হয় কোন ব্যাপারে জিজ্ঞাসা করছেন, নাইট ফটোগ্রাফি মনে হয় আর কি। তো নাইট ফটোগ্রাফির কোন অংশে আপনার একটু সমস্যা, তাইলে বললে ভালো হয়। আসলে ভাই ওই দিন খুব একটা আলো ছিল না ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, ওই দিন মানে আলো ছিল না তো, আর পুরো আকাশও মেঘলা ছিল, এই জন্য মানে খুব একটা ভালো ছবি ওঠেনি। ও আচ্ছা, আপনি কি আমাকে হচ্ছে অ্যাসাইনমেন্ট পাঠাইছিলেন, এটার কথা বলতেছেন? মানে এটা একটা পাঠাই নাই, তবে এটা মানে পরে ভাবছিলাম যে এর আগে যে ছবি সময়টা পাঠাবো। মানে আমি বলতেছিলাম যে একদম যখন আলো থাকে না, মানে আলোই থাকে না, অন্ধকারে বাইরে, হুম। ওই সময় কি ছবি তোলার কোনো বিশেষ কোনো উপায় আছে বা? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। মানে হচ্ছে একেবারে যদি নিকষ অন্ধকার হয়, তখন হচ্ছে একেবারে আপনার ছবি উঠবে না, কারণ ওইখানে কোনো ডাটা নাই, তাই না? কিন্তু হচ্ছে যদি একদম ন্যূনতম আলো থাকে, তবুও আমি ওই ফটোগ্রাফিটা বা ওই ফটোগ্রাফটাকে ডেভেলপ করতে পারবো। যতই নয়েজ হোক না কেন, আমি কিছু না কিছু দেখতে পারবো। ইভেন আমি এটা পার্সোনালি চেষ্টা করছি। আপনার হচ্ছে মোস্ট প্রবাবলি 25,600 পর্যন্ত আর কি যাওয়া যায়। তাহলে 25,600 পর্যন্ত যদি আপনি আইএসও কে বুস্ট করেন, কোনো কোনো ক্যামেরাতে হচ্ছে 51,000 সামথিং পর্যন্ত যাওয়া যায়। তো সেই পর্যন্ত যদি বুস্ট করেন আর শাটার স্পিড যদি অনেক বেশি নামায় দেন, আমি তো মুক্ত মঞ্চে বসেছিলাম, তো সেখানকার আহ, কে কি হচ্ছে বিড়ি ধরাচ্ছে, কে কি কই খাচ্ছে কি, সেগুলো তো দেখতে পাইছি। সো ইটস পসিবল। জি ভাই, মানে আমারটা মানে 6,400 পর্যন্ত যাওয়া যায়, কিন্তু মানে 5,000 4,000 পরে যখন 6,400 দিকে যাই, তখন দেখা যায় যে একদম আলো হয়ে যায়। তখন আর মনে হয় না এটা নাইট ফটোগ্রাফি, মনে হয় যে সকালে তুলতেছি, মানে অন্যরকম লাগতেছে এখানে। তো ওনার অ্যাসাইনমেন্ট ব্যাপারে রিভিউটা হচ্ছে, উনি বলছেন যে অ্যাসাইনমেন্ট 1 এর টপিক ওনার কাছে অস্পষ্ট আর কি। আর অ্যাসাইনমেন্ট 2টা উনি সাবমিট করছেন। অ্যাসাইনমেন্ট 2তে হচ্ছে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ছিল। তো ওনার প্রথম যে ফটোগ্রাফি আর কি আমরা দেখতে পাচ্ছি, দাঁড়ান আমি এখন শেয়ার দিতে পারবো। আচ্ছা, আমরা দেখতেই পাচ্ছিলাম তাই না এতক্ষণ? ফাইন ফাইন, তাহলে তো জি ঠিকই ভাই, আছে। দেখা যাচ্ছিল। ওকে ওকে, ফাইন ফাইন, ঠিকই আছে। তাহলে ওনার যে প্রথম ফটোগ্রাফিটা আছে, সেই ফটোগ্রাফিতে হচ্ছে আমরা উম, ইয়া দেখতে পাচ্ছি আর কি, যে আহ সবুজের আধিক্য দেখতে পাচ্ছি, স্যাচুরেটেড, এবং এটা একদম বোঝা যাচ্ছে যে এটা ফোনে তোলা। আর আমরা যখন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি আর কি একটা কথা বলি, তখন অ্যাসপেক্ট রেশিও আমরা হচ্ছে 9:16 না রেখে 16:9 রাখার চেষ্টা করবো আর কি। তো এটা এটা বেটার। আর হচ্ছে এটাও উনি একটা স্কোয়ার শেপের কাছাকাছি কোনো কিছুতে তুলছেন, অথবা 4:3 তে তুলছেন। আর এখানে দেখেন, আপনার মেজর একটা সমস্যা হচ্ছে আপনার যে হরাইজন, সেই হরাইজনটা অ্যালাইনমেন্টে নাই আর কি। মানে এটা একটু টিল্টেড হয়ে আছে। সো এটা এটা ভালো ছবি বলা যেতে পারতেছে না। যদিও এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি কালারটা মানে চলে আসছে আর কি। আবার দেখেন, এখানে হচ্ছে উনি মোস্ট প্রবাবলি এটা পোর্ট্রেট মোডে তুলছেন, কারণ হচ্ছে এই জায়গাটা একটু ব্লার হয়ে গেছে। তো এটাও অত ভালো ছবি বলা যাচ্ছে না। আবার এইখানে এই ছবিটা কি করছেন উনি, হচ্ছে পুরা ফ্রেম জুড়ে হচ্ছে এই টংটাকে রাখছেন আর কি। আবার কিছু জায়গা হচ্ছে আমার মানে টংটা বাহিরেও চলে গেছে, তার মানে এখানে কোনো নেগেটিভ স্পেস নাই। আমাদের দুইটা রুল আমরা পড়ছিলাম কম্পোজিশনের ক্ষেত্রে, একটা হচ্ছে নেগেটিভ স্পেস আর একটা হচ্ছে পজিটিভ স্পেস।
আমাদের নেগেটিভ স্পেসও দরকার থাকবে, আবার হচ্ছে ফিল দ্য ফ্রেম এই কম্পোজিশন পড়ছিলাম, আবার হচ্ছে বেশি নেগেটিভ স্পেসও থাকা যাবে না। কিন্তু এইখানে আমরা দেখে মনে হচ্ছে এই যে এটা খুব কনজাস্টেড, মানে হচ্ছে একদম গায়ে গায়ে লেগে আছে টাইপের। তো এটার কম্পোজিশনে একটু সমস্যা আছে। আর এটা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি না, এটা হচ্ছে, এটা ল্যান্ডস্কেপ, এটাও ল্যান্ডস্কেপ, এটা তো ল্যান্ডস্কেপ হচ্ছে না। আমি আমি ঠিক জানি না, আমি ভুলে গেছি অ্যাসাইনমেন্ট 2 তে হচ্ছে এরকম কোনো অবজেক্টের ছবি ছিল কিনা আমি জানি না, বাট এটা একটা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি। কিন্তু এইখানে উনি ফোকাস করেন নাই, ফোকাসটা ক্যামেরা করে ফেলছে হচ্ছে এই যে টিন গুলাতে বা সামথিং, অথবা গাছেও তো করেনি, মানে হয়তো বা আকাশে করছে আর কি। বাট এই যে এটাকে আমি হচ্ছে অপেক্ষাকৃত একটু ব্লার দেখতে পাচ্ছি। তো এটা একটা ইস্যু হতে পারে আর কি। তো ওনার আহ, এগুলো এগুলো রিভিউ। তারপরে হচ্ছে আর কে অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন? ধ্রুব আপনারটা দেখি তাহলে নাকি? হ্যাঁ, মেসেজে দিছি, মেসেঞ্জারে। হ্যাঁ হ্যাঁ। আর আপনার বানান হচ্ছে, আচ্ছা, ডাবল টি। আচ্ছা, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এইসব এগুলো থাকুক, এগুলো একদমই মানে হচ্ছে আনপ্ল্যান্ড আর কি। আমরা হচ্ছে যেটা প্ল্যান করে এসেছি সেখানে আমরা হচ্ছে একটু ফোকাস করি, হ্যাঁ। তো বেসিক্যালি আমরা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে আজকে আমরা একটু দেখার সাক্ষাৎ করার চেষ্টা করব। আমি আমি তো আগেও বলছি যে আমাদের হচ্ছে খুবই দুঃখজনক ভাবে আজকের ক্লাসটা হচ্ছে খুবই আনপ্ল্যান্ড ভাবে নিতে হবে, কিছু করার নাই। আর এই ক্লাসটা তো আমার না, আমার সেক্টরও না। আর আমি হচ্ছে কম্পেনসেশন, যেহেতু একটা খুবই বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সো আমি কম্পেনসেশন হিসেবে আমি বলতেছি আর কি যে ওয়েডিং ফটোগ্রাফিতে যেহেতু আমি এখনো পদচারণা করিনি অতটা, তো আমি চেষ্টা করব ওয়েডিং ফটোগ্রাফিতে হচ্ছে পদচারণা করার, এবং আমি যখন একদম পারফেক্টলি অ্যাডভান্স পর্যায়ে একদম আমার মনে হবে যে আমি শেখাতে পারবো, তখন হচ্ছে আমি আরেকটা ওপেন একদম একদম ওপেন সোর্স টাইপের একটা ক্লাস নিব, এবং আপনাদেরকে অবভিয়াসলি আমি লিংক দিব। আর আজকে জাস্ট আমি যতটুকু বেসিক জানি ততটুকুই আমি একটু শেখানোর চেষ্টা করব। আচ্ছা, ওয়েডিং ফটোগ্রাফির মেইন একটা ব্যাপার হচ্ছে আমাকে মুড বুঝতে হবে, আমার ক্লায়েন্টকে বুঝতে হবে। আগে যে আমরা যতগুলো শিখছি আর কি, যে অ্যাডভান্স ফটোগ্রাফির জনরা, সেই জনরাগুলোতে আমার কম্পোজিশন বুঝতে হবে, আমার কালার সায়েন্স বুঝতে হবে, ওইটার যে আর্ট হচ্ছে কিনা সেটা আমার, সেটাতে আমার হচ্ছে কনস্ট্যান্টলি খেয়াল রাখতে হবে। কিন্তু ওয়েডিং ফটোগ্রাফিতে আমি পার্সোনালি মনে করি এটা আর্ট হওয়ার থেকে ক্লায়েন্টের মনোপুত হওয়াটা বেশি আর কি দরকারি। কারণ ওয়েডিং ফটোগ্রাফি কোনো আর্টের জনরা না, এটা আমি একদম পার্সোনালি ক্লিয়ার, এটা আর্ট না, এটা হচ্ছে একটা বিজনেস ফটোগ্রাফির একটা জনরা। তো ওয়েডিং ফটোগ্রাফি আমরা চেষ্টা করব যে আমাদের ক্লায়েন্ট যেরকম চাচ্ছে সেরকম ভাবে আমরা হচ্ছে মেইনটেইন করব। তো প্রথমে আপনারা যখন ওয়েডিং ফটোগ্রাফি করবেন, ক্লায়েন্ট আপনার কাছে আসবে, যার অ্যাকচুয়ালি ছবি তোলা হবে বা যে আপনাকে পে করবে, তার হচ্ছে তাকে আপনি একটা প্যালেট দেখাবেন বা কয়েক প্রকারের ছবি দেখাবেন। যেমন ওনার কি হচ্ছে এই টাইপের ছবি ভালো লাগে, হ্যাঁ, মানে এরকম একটু মিউটেড টোনের ছবি ভালো লাগে, নাকি হচ্ছে এরকম একটা ভাইব্রেন্ট ছবি ভালো লাগে। তো ওনাকে অনেকগুলো এই যে এরকম ফটোগ্রাফারের কিছু পোর্টফোলিও তো আপনারা পাবেনই, হচ্ছে ফ্লিকারে পাবেন, তারপরে হচ্ছে যে কোনো জায়গায় পেয়ে যাবেন আর কি। তাকে দেখাবেন এবং দেখায় বলবেন যে আপনার কালার সায়েন্সটা আমাকে চুজ করে দেন। তারপরে আপনাকে ইন্টেলিজেন্টলি বুঝতে হবে যে আপনার ক্লায়েন্ট হচ্ছে কিরকম চাচ্ছে। তো ওই আগেও আপনাকে বলছিলাম যে হচ্ছে নর্থ বেঙ্গলের আপনার হচ্ছে কালার সায়েন্স দিয়ে আপনি কখনো দক্ষিণ বঙ্গে আপনি চালাইতে পারবেন না। ইভেন বাংলাদেশের কালার সায়েন্স দিয়ে আপনি ধরেন হচ্ছে ইউরোপে গেছেন পিএইচডি করার জন্য, সেখানে একটু ফটোগ্রাফি সাইড হ্যাসেল হিসাবে নিচ্ছেন, তো সেখানেও আপনি পারবেন না। তো আপনাকে ওই ভৌগোলিক অবস্থাটা বুঝতে হবে। আর ভৌগোলিক অবস্থার মাধ্যমেই তো মানুষের রুচির পরিবর্তন হয়, তাই না? যে আপনার এক ভৌগোলিক অঞ্চলের মানুষ এক এক রকম রুচি ধারণ করে, তো আমরা কোনোটাকেই হচ্ছে ডিগ্রেড করব না, আর কোনোটাকেই হচ্ছে আমরা প্রমোট করব না। আমরা হচ্ছে জাস্ট বলবো যে আর যেহেতু লিবারেল, তো প্রত্যেকটাই অ্যাকসেপ্টেড। তো যেমন দেখেন এই ছবিগুলো আমার একদমই পছন্দ হচ্ছে না,
তো তাই বলে আমি বলতে পারি না যে এই ছবিগুলো খারাপ। সো এটাই। আচ্ছা, তো এটা হলো মেইন রিজন। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট হচ্ছে একটু মিউটেড টোন পছন্দ করেন, তখন হচ্ছে আপনি এফডি তে চলে যাবেন। ক্যামেরার হচ্ছে আমরা অনেকগুলো মোড পড়াইছি, এটা হচ্ছে বিগিনার ক্লাসের যে একদম প্রথম দিকে, সেটা আপনারা দেখতে পারেন। অনেকগুলো মোড আছে। একটা হচ্ছে পোর্ট্রেট মোড, ল্যান্ডস্কেপ মোড, এফডি মোড। এফডি মোড হচ্ছে ফাইন ডিটেলস। তো আপনারা ফাইন ডিটেলসে চলে যাবেন। ফাইন ডিটেলসে যেয়ে আপনারা থ্রেশহোল্ড এগুলো কমাবেন, স্যাচুরেশন কমাবেন, তারপরে হচ্ছে শার্পনেস এগুলো একটু ডিক্রিজড করবেন। যেমন ফটোগ্রাফির হচ্ছে একটু দেখেন তো যে এই যে ছবিটা, এই ছবিটাতে হচ্ছে আপনি কি অত বেশি টেক্সচার দেখতে পাচ্ছেন? যেমন এই যে পামটি, এই পামটিকেও আমার একটু মনে হচ্ছে না যে একটু স্মুথ। আমি ঠিক জানি না এটা পামটি কিনা। তারপরে হচ্ছে মানে সবকিছুতে একটা স্মুথ একটা ডিহেজ ভাব আসতেছে। কিন্তু আপনি যখন হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে একটা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি দেখলাম ফোনে, সেগুলোতে একটা শার্পনেস আসতেছে, একটা খড়খড়ে ভাব আসতেছে। তো ওই শার্পনেসটাই হচ্ছে আনপ্রফেশনাল লাগে, এবং স্মুথনেসটা এটা হচ্ছে আমার চোখে সাইকোলজিক্যালি আমার একটু সুদিং ভাব লাগে। তো এই জন্য মানুষজন হচ্ছে একটু স্মুথ ছবি পছন্দ করে। যেমন এখানে দেখেন, এটা ঘাস ছিল, আর এখানে হয়তো বা কোনো একটা পাতার কোনো স্তূপ টাইপের ছিল, এখানে নিশ্চয়ই অনেক টেক্সচার ছিল, তাই না? তো আপনি যদি থ্রেশহোল্ডকে অনেক বেশি বাড়ায় দেন, আপনি প্রতিটা টেক্সচারই চাইলে ক্যাপচার করতে পারবেন। বাট আপনি কি আসলে চান? কারণ আপনার সাবজেক্ট কি এখানে আছে, মানে আপনার সাবজেক্ট কি পাতা? এটা তো না, আপনার সাবজেক্ট এই ছায়াটা। তাহলে এই ছায়াটাতে যেন চোখ পড়ে, সেইটাতে আমার হচ্ছে ফোকাস করতে হবে। কারণ হচ্ছে আমার আমরা তো বলছি যে গুড ফটোগ্রাফিতে আমার সাবজেক্ট খুঁজতে হয় না, সাবজেক্ট আমাকে খুঁজে নেয়। আচ্ছা, যেমন এটা সবগুলোতে আমরা একটা দেখতে পাচ্ছি যে স্মুথনেস, এটা হচ্ছে নর্ডিক কালচার। হচ্ছে আপনাদেরকে আচ্ছা কালার সায়েন্স, কালার গ্রেডিং মানে আগের ক্লাসগুলোতে ছিল যে কালচার ব্যাপারে, সেই কালচার গুলোতে একটু বলি যে আমাদের হচ্ছে সাউথ সাউথ যে এশিয়ান কালচার গুলো আছে, সেই কালচার গুলোতে একটু কালারফুল আর কি আমরা একটু বেশি পছন্দ করি, এবং সেটা হচ্ছে অ্যাকসেন্ট কালারটাকে আমরা বুস্ট আপ পছন্দ করি। যেমন ধরেন ব্রাইড হচ্ছে একটা মানে হচ্ছে লাল শাড়ি পরছে, তো সেই লাল শাড়িটার কালারটা তারা বেশি চায় আর কি, রাদার দ্যান দেয়ার ফেস। তারা চায় না কিন্তু যে ফেসটা তার হচ্ছে একেবারে হলুদ হয়ে যাক, তারাও এটা জানে এটা এটা বাজে, বাট ওই লালটা যেন একদম ফ্যাট ফ্যাটে না হয়ে যায়, এটা ওরা চায়। কিন্তু আমরা যখন নর্ডিক কান্ট্রি গুলোতে যাব, যেখানে আমরা মিনিমালিস্টিক একটা ছোঁয়া পাবো, সেখানে ওরা হচ্ছে ওইরকম টেক্সচার চায় না, ওইরকম হচ্ছে শার্পনেস চায় না। ওরা চায় যে একটা জিনিস যেটা পিসফুল লাগে, একটা জিনিস যেটা আই থিঙ্ক একটু মোনোটোন হয়, মানে হচ্ছে ওইরকম কালারফুল না, ক্লাসিক এরকম আর কি একটা জিনিস। তো আমরা হচ্ছে এই জিনিসটা বুঝবো, আমাদের ক্লায়েন্টের মুড যখন আমরা বুঝতে পারবো, তখন হচ্ছে আমরা শুটে চলে যাব। তো শুটে চলার সময় একটা সবাই ভুল করে যে ফটোগ্রাফার তার নিজের মতো করে ছবি তুলে তারপরে হচ্ছে পোস্ট প্রসেসিং এ বসে যায়, ওই সময় ক্লায়েন্টকে কোনো কিছু দেখায় না। এটা এটা খুবই ভুল একটা ব্যাপার। ক্লায়েন্টকে আপনাকে বারবার দেখাতে হবে যে আমি এরকম ছবি তুলতেছি, আর ক্লায়েন্টকে ইনকারেজ করতে হবে, বা ব্রাইড গ্রুমকে আপনি ইনকারেজ করবেন যে আমি এরকম ছবি তুললাম, তখন ব্রাইড গ্রুমই আপনাকে ডিরেক্ট করবে যে, বা ও হয়তোবা ওরই ছবি দেখলো, ও হয়তোবা এই পোজে ওকে দেখতে চায় না, তখন ওই আপনাকে অ্যাপ্রোচ করবে যে ব্রাদার আপনি হচ্ছে আমরা আরেকটা পোজ দিচ্ছি, আপনি ওইভাবে ছবি তোলেন। তো এখানে সম্পূর্ণ যেহেতু রুচির ব্যাপার, আপনার রুচির মাধ্যমে আপনার ক্লায়েন্ট বা আপনার ব্রাইড গ্রুম চলবে না। তো তাদের সবসময় কনসেন্ট নিতে হবে। আচ্ছা, খুবই একটা মানে হচ্ছে রিসেন্ট ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে এই যে কালকেরই ঘটনা, কালকে এবং তার আগের দিনে আমি যখন ক্লাস নিচ্ছিলাম, অ্যাকচুয়ালি ওমর ক্লাস নিচ্ছিল, আমি ক্লাসে জয়েন ছিলাম, তখনই হচ্ছে বিরামপুরের কয়েকজন মানুষ হচ্ছে আমার আমার বাসায় এসছে শুধুমাত্র ওই ওয়েডিং ফটোগ্রাফি করার জন্য আর কি। তো হচ্ছে তারা একদম গ্রামের মানুষ। তো তারা আমি হচ্ছে সকাল সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির কিছু আর কি লং এক্সপোজার ছবি তুলতেছিলাম, তো তারা দেখছে আর কি যে আমার কাছে ক্যামেরা আছে। আর হচ্ছে কেন জানি ওই দিন বৃষ্টি হচ্ছিল, তো বিরামপুরের যে বাকি ট্র্যাডিশনাল ফটোগ্রাফার ছিল, তো তারা হচ্ছে তাদের অফারটাকে অ্যাকসেপ্ট করে নাই। তো এই জন্য ভাবছে যে ওকে ফাইন, আমার কাছে এসে ফটোগ্রাফি মানে ওয়েডিং ফটোগ্রাফিটা করে নিবে। তো এখন আমি জানি যে আমি যদি আমার মতো করে ছবি তুলি, আমি যদি একটু ডিহেজড তারপরে একটু কম স্যাচুরেটেড ছবি তুলি, ওদের কখনোই পছন্দ হবে না। ইভেন আপনাকে বলে বসতে পারে যে আপনি কিসের ফটোগ্রাফার, এই টাইপের বলতে পারে। সো ওরা যেরকম পছন্দ করতেছে সেরকম আপনি ছবি তুলে দেন, তাই না? ওইটা তো ওদের মেমোরি, ওটা তো আপনার মেমোরি না। তো ঠিক সেরকম। তো আমি কনস্ট্যান্টলি যেটা করতেছিলাম যে আমি যেহেতু ওখানে কোনো কালার প্যালেট বা এরকম কিছু বুঝতেছি না, তখন হচ্ছে আমি জাস্ট তাদেরকে বিভিন্ন স্যাচুরেশনে কয়েকটা ছবি তুলে আমি
ওই নতুন বউ বা নতুন যে বর তাকে আমি দেখাচ্ছিলাম আর কি, যে আপনাদের এটা পছন্দ হচ্ছে কিনা, আপনাদের এই স্টাইলটা থেকে মানে ওদেরকে অনেক আপনারা অ্যালাওয়েন্স দিবেন, যে আপনারা যদি চান প্রথমে আপনি আর কি কোনো পোস্টও সিলেক্ট করে দিবেন না, আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা দাঁড়াতে চান সেভাবে ছবি তুলতে পারেন, তারপরে আপনি হচ্ছে পোস্ট সিলেকশনটা করবেন। আর এই তো মানে প্রথম ধাপ শেষ, এরপরে পোস্ট প্রসেসিং ব্যাপারটা এরপরে আসবো আর কি। এর মাঝখানে মানে কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন। আগেই বলে দিচ্ছি যে আমি ওয়েডিং ফটোগ্রাফার না, তো আমি একদম যে একদম ভালোভাবে বলতেছি, বা আমার হয়তোবা অনেক টপিক মিস হয়ে যেতে পারে আর কি, আই এম সরি ফর দ্যাট। বা আপনারা চলেন না কেন, যে ফাইন ওয়েডিং ফটোগ্রাফির ক্লাস করতে হইলে যে ওয়েডিং ফটোগ্রাফারই হওয়া লাগবে এরকম না, আপনারা মন্তব্য দেন, আপনারা যে বিয়ে যে এক্সপিরিয়েন্স করছেন সেক্ষেত্রে আপনাদের কি মতামত কি? আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের। তো আমি জাস্ট হচ্ছে ছবি তুলতেছিলাম, তো একজন এসে বলছে যে ভাই আপনি কি ফটোগ্রাফার, আপনি ছবি তুলেন কিনা? তো এখন আমি বললাম যে মানে আমি তো বুঝতে পারছি যে উনি ওনার ছবি তুলবেন এবং বিনিময়ে কিছু টাকা দিবেন এই টাইপের অবস্থা। তো আমি বললাম যে না, আমি এরকম কোনো কিছু না। বাট উনি হচ্ছে অনেক রিকোয়েস্ট করতেছে, বলতেছে যে আমি প্রত্যেক শুক্রবার এখানে আসি আমার ডিপি চেঞ্জ করার জন্য, তো এবার আমি কোনো ফটোগ্রাফারকে অ্যাভেলেবেল পাচ্ছি না। ওই ওই সেম আর কি, ট্র্যাডিশনাল ফটোগ্রাফাররা যখন আনঅ্যাভেলেবেল থাকে তখন আমার মতো ছোটখাটো কাউকে ওরা পেয়ে বসে আর কি। তো এখন আমি বললাম যে ওকে ফাইন, ছবি তুলে দিচ্ছি আপনাকে, আপনাকে কোনো টাকা দিতে হবে না। তো এখন আমি আমার মতো করে ছবি তুলছি, এবং হচ্ছে আমি এমন ভাবেই তো ছবি তুলবো তাই না, যেমন এই ছবিটা একটু দেখেন, যে এই ছবিটাতে কিন্তু হাইলাইট পোর্শন অনেক বেশি এক্সপোজারে আছে, মানে হচ্ছে আইএসও কন্ট্রোল ভালোভাবে হয় নাই। কিন্তু আমি যদি এইখানকার টেক্সচার যদি আমি চাই, তাহলে আমার যে মানে ইনি আছে, সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা একটু কালো হয়ে যাবে, তো এটা দেখতে বাজে লাগে। আর ওয়েডিং ফটোগ্রাফিতে একটু ব্রাইট ছবি আর কি মানুষজন পছন্দ করে, তো দ্যাটস ওয়াই এখানকার টেক্সচারকে অত বেশি গুরুত্ব দেওয়া হয় নাই। এটা জ্বলে যায়, জ্বলে গেছে, বাট আমার এই যে এই সাবজেক্ট তাকে ঠিক থাকতে হবে। তো এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। তো আমি হচ্ছে এটা তো পছন্দ করব না, রাইট? আমি এখানকার টেক্সচারও নিব এবং এনাকে হচ্ছে একটু আন্ডার এক্সপোজ নিব, তারপরে আমি পোস্ট প্রসেসিং এ ভালো করব। তো এখন আমি ওইভাবেই ছবি ওনাকে তুলে দিলাম, যে একটা লোক ছিল সে তাকে, বাট উনি হচ্ছে একদম বলে ফেলছেন আর কি যে আরে কি ছবি তুলছেন, দাঁড়ান আপনাকে আমি ছবি দেখাই। তারপরে হচ্ছে উনি কিছু ছবি দেখাইলো যেখানে কালার অনেক বুস্ট আপ করা, তারপরে ব্লার অনেক দেওয়া, আর হচ্ছে ওনার ওনার কান, তারপরে ওনার চুল ওগুলো ডিফোকাসড হয়ে গেছে, বাট উনি ওইটাকে সেরা টাইপের একটা ছবি বলতেছেন আর কি। তো তখন আমি ভাবলাম যে ওকে ফাইন, আই ক্যান রিক্রিয়েট দ্যাট। তো আমি ওনাকে তারপরে করলাম কি, অটো মোডে নিয়ে গেলাম। তো অটো মোডে নিয়ে যে এতক্ষণ তো আমি ম্যানুয়াল মোডে যে বেশ আহ সবকিছু বিবেচনা করে তার ছবি তুলতেছিলাম, এখন জাস্ট অটো মোডে কারো কোনো দিকে না তাকায়, ফ্রেমিং ট্রেমিং এর দিকে না তাকায় আমি জাস্ট ওনাকে ক্লিক ক্লিক করে দিলাম। ওনারা বললো ওরে ফাইন, জাস্ট মনে হয় 10টার মতো ক্লিক করছিলাম, তার মধ্যে ওনার 6টা উনি নিবেন আর কি। তো এখন আমি তো আর ফ্রিতে দিব না, এখন হচ্ছে যে চার্জ সেই চার্জ আমাকে দিতে হবে। তো সে পে করলো এবং ছবিগুলোও নিল, এবং সে বেশ প্রশংসা করলো যে আরে আপনি তো ভালোই ছবি তুললেন, কিন্তু আপনি শুরুতে কেন এরকম ছবি তুললেন না, এরকম বলে আর কি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আহ, আপনারা দেখবেন আর কি, যারা প্রফেশনালি ছবি তোলে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে বা ওয়েডিং ফটোগ্রাফিতে, সেক্ষেত্রে হচ্ছে ওরা গ্যাজেটের অতটা কেয়ার করে না। যেমন ওমরের একটা ধারণা আছে যে ওয়েডিং ফটোগ্রাফির জন্য অনেক হাই এন্ডের গ্যাজেট লাগবে, এবং ওমর এখনো হয়তো বা আমাকে ইয়া করতে পারে আর কি, ডিসএগ্রি করতে পারে আমার সাথে, বাট আমিও ডিসএগ্রি করি। ওয়েডিং ফটোগ্রাফির জন্য এতটা হাই এন্ডের গ্যাজেট লাগে না, কারণ হচ্ছে আমার হয়তোবা ফুল ফ্রেম ক্যামেরা লাগতে পারে, ফাইন, কারণ হচ্ছে লাইটের একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু ওই যে আর্ট সিরিজের আমি F1.4 এর কোনো একটা লেন্স কিনবো, 45 মিলিমিটারের লেন্স, সরি হচ্ছে 85 মিলিমিটারের কোনো একটা লেন্স কিনবো, এতটা খরচের আমার মনে হয় দরকার না। ওরা চায় হচ্ছে স্যাচুরেশন, ব্রাইটনেস, স্মুথনেস, যদি একেবারে রুচিশীল ক্লায়েন্ট না হয় আর কি।
তো আপনি চাইলে কিট লেন্সে আর কি সেরে আসতে পারবেন। ইভেন আমি অনেক ফটোগ্রাফারকে দেখছি যারা হচ্ছে একটু ঢাকার বাহিরে যারা ছবি তোলে, তারা কিট লেন্স 50 মিলিমিটার এটা দিয়েই তো একদম পুরা ওয়েডিং কভার করে ফেলে। তো আমার মনে হয় না যে হচ্ছে গ্যাজেট এখানে সীমাবদ্ধতা আপনার ক্রিয়েট করবে, কারণ আমি তো আপনাদেরকে দেখালাম যে না যে এমনও অনেক ছবি তোলা যায়, বা এই যে শুভ্র ভাই বা আমারও অনেক ছবি দেখালাম যেগুলো হচ্ছে জাস্ট ফোনে তোলা। তো সেগুলোতে আমার কোনো কম্পোজিশন বা কালারের কোনো সমস্যা হচ্ছে না, কারণ আমি এটা পোস্ট প্রসেসিং এ শেষ মানে ঠিক করে ফেলতেছি। তো আমারও মনে হয় যে এটাতে কোনো সমস্যা না। ওমর, তুই কি বলতে পারবি কিনা যে এখন কি নয়েজ আশেপাশে আছে নাকি নাই, এ ব্যাপারে বলতে পারিস? না, আমি স্টিল মানে বিলিভ করি যে আমার গ্যাজেট দরকার। আমার এটা ফ্ল্যাশ ভুল। দরকার, মিররলেস ক্যামেরা দরকার, একটা ফুল ফ্রেম ক্যামেরা দরকার, 85 লেন্স দরকার, 1.4 এর অ্যাপারচার, এগুলো আমার দরকার। আচ্ছা ফাইন। আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটা লিস্ট করে ফেলি যে ওমর ওমর যেটা বলতেছে একেবারে প্রফেশনাল গ্রেডের গ্যাজেটের কথা বলতেছে। তো এটাও একটা টপিক হতে পারে যে আসলে আপনি যদি একেবারে হাই এন্ডের কাজ করতে চান তাহলে আপনার কি কি দরকার হতে পারে। ওমর, তাহলে হচ্ছে একটু বলতো যে কি কি দরকার হতে পারে এবং দাম এখন সহ তো বল। অবশ্যই পার্সোনাল আমার প্রিফারেন্সে, মানে আমি আমার গুলো বলতে পারবো আর কি, মানে আমার হ্যাঁ, যেগুলো মনে হয় যে মানে হলে ভালো হয় আর কি। ঠিক ফাইন আছে। ফাইন। আমি হচ্ছে যদি বডি নিই, তাহলে হচ্ছে আমি দুইটা বডি নেওয়ার অপশন আছে, না একটাই বডি নিতে পারবো? তুই একটাই, বাট তোর যে অ্যাসিস্ট্যান্ট থাকবে সেও হচ্ছে একটা নিতে পারবে। আচ্ছা, আমি তাহলে দুইটা বডি বলি। একটা হচ্ছে ক্যাননের R5, আর হচ্ছে সনির আলফা 7 III বা 2। 7 3 কেন, 7 তো 4ও আছে। আচ্ছা, বাজেট তো একটা ব্যবহার আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, 4ও দিলে দিতে পারিস, যে কোনো একটা দিলে হলো, কিন্তু আলফা আচ্ছা দিয়ে দিতে হবে। আচ্ছা ফাইন, আমরা এই কোর্সের পক্ষ থেকে তোকে আমরা R5 দিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। R5 তারপরে এর দাম হচ্ছে মোস্ট প্রবাবলি হচ্ছে 3,85,000 টাকা, মানে 4 লাখের কাছাকাছি। আচ্ছা, দিয়ে তুই দিলে আমার ক্ষতি নাই। তারপরে হচ্ছে দিবি হচ্ছে সিগমা 85 দিবি, 85 mm 1.4। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সিগমার একটা আর্ট সিরিজের লেন্স। তো সিগমা আমরা জানি যে ক্যানন এবং সনি মানে হচ্ছে যে থার্ড পার্টি লেন্সের মধ্যে হচ্ছে সিগমা সবচেয়ে বেস্ট আর কি। তো সিগমার হচ্ছে আরেকটা সিরিজ আছে, সেটা হচ্ছে আর্ট সিরিজ, যেটা একটু লাক্সারি সিরিজ, মানে হচ্ছে একটু ওই নামে দাম আর কি। আমার তো এরকম বেশি ডিফারেন্স লাগে না, হ্যাঁ অবশ্যই কিছু অপটিক্যালি এটা একটু উন্নত, বাট এতটাও না যে আমি হচ্ছে ওইখানে $1,000 বেশি খরচ করবো। 1.4 এর দাম কি $2,000-3,000 এরকম? ওই রকমই, মানে আচ্ছা 1.4 দিতে হবে আমাকে অ্যাপারচার। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা কারণ এটা একটু যেহেতু বল আমি যে সবসময় 1.4 কেন? আচ্ছা, হ্যাঁ বলতেছি, কারণ আমি চাই না সবসময় ফ্ল্যাশ ইউজ করতে। আর হচ্ছে একটু ডেপথ অফ ফিল্ড, তুই তো বুঝতে পারিস ওয়েডিং এর ডেপথ অফ ফিল্ড কতটুকু ম্যাটার করে। তো হ্যাঁ হ্যাঁ, আমি ডেপথ অফ ফিল্ডটা একটু বেশি পেতে চাই। আচ্ছা ঠিক আছে। তারপর তাহলে এটা তারপর এটা আমরা হচ্ছে ধরে নিচ্ছি আউটডোর ফটোগ্রাফির 2 লাখ জন্য টাকা। একটা 700 70 to 200, এটা তো লাগবে একটা আউটডোর ফটোগ্রাফির জন্য। আচ্ছা আচ্ছা, যেহেতু 70 to 200, এটা যদি ও চিপেস্টটাও আর কি কেনে, মোস্ট প্রবাবলি f2.8, তাই না? এটা নিবি হ্যাঁ, নাকি? আচ্ছা, এ ব্যাপারে আমি একটু বলি। ও একটা জুম লেন্স রাখতে চাচ্ছে। একটা প্রথমে ও প্রাইম লেন্স সিলেক্ট করে ফেললো, সেটা হচ্ছে 85 মিলিমিটার। এটা করার কারণ হচ্ছে 85 মিলিমিটারে আমাকে বেশি শ্যালো ডেপথ অফ ফিল্ড দিবে, মানে আমার পেছনের জিনিসটা বেশি ব্লার হয়ে যাবে। তো এটা মানুষ পছন্দ করে, তো এই জন্য ও চুজ করছে। আর যত আমার অ্যাপারচারের যে ভ্যালুটা সেটা আমি কমাবো, তত আমার ব্লারনেসটা আবারও বাড়বে, তার মানে 1.4-এ আরো বেশি ব্লার আসবে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ক্যাননের একদম যে 85 1.8 আছে, তো সেটাও নিবে না আর কি। তো আমি হলে তো 85 1.8 দিয়ে কাজ চালাই ফেলতাম। আচ্ছা ফাইন। আর হচ্ছে ও আরেকটা চাচ্ছে 70 থেকে 200 মিলিমিটার একটা লেন্স। এখন ও যেহেতু R5 ইউজ করতেছে, মানে মিররলেস ক্যামেরা ইউজ করতেছে, তো সেটার জন্য আমার RF লেন্স ইউজ করতে হবে। আবারও বলি, ক্যাননের হচ্ছে দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে ডিএসএলআর আর একটা হচ্ছে মিররলেস। তো ডিএসএলআর এর জন্য আমার যদি আমার ফুল ফ্রেম হয় তাহলে ইএফ সিরিজের লেন্স, আর যদি আমার ক্রপ সেন্সর হয় তাহলে ইএফএস সিরিজের লেন্স, আর যদি আমার মিররলেসে ফুল ফ্রেম হয় তাহলে আমার আরএফ মাউন্টের লেন্স আর কি। তো এখন আরএফ মাউন্টের 70 থেকে 200 লেন্সটা অনেক বেশি কস্টলি। আমার যতদূর জানা আছে এটারও দাম 3.5 লাখের ওপরে।
আর ইএফ সিরিজের লেন্সও ইউজ করতে পারবে, সেটা অ্যাডাপ্টার মানে লাগায় আর কি, বাট ওইখানে অটো ফোকাসটা একটু কম পাওয়া যায়, মানে হচ্ছে অতটা অ্যাকুরেট পাওয়া যায় না। তো ওইটা হচ্ছে অনেক বেশি পপুলার আর কি, আপনারা যখন রাস্তাঘাটে ওই যে ছবি তুলতে দেখবেন আর কি টিকটকারদেরকে, তো তারা মেইনলি হচ্ছে এটা দিয়েই ছবি তোলে আর কি। আচ্ছা, তো ওইটার দামও হচ্ছে কাছাকাছি 1 লাখের কাছাকাছি, 1 লাখ বা 1.5 লাখ। আচ্ছা যাই হোক, এবার ওমর। হ্যাঁ, আমাকে আর একটা গিম্বেল দিবি। আচ্ছা, একটা গিম্বলের দাম হচ্ছে রনিন রনিন এসসি এর দাম হলো 30,000-এর কাছাকাছি, 30,000 না, 25 থেকে 28,000। আর যদি আমরা ওয়েবল এস কিনি তাহলে ওইটাও 28 থেকে 30,000। তো 30,000 গেল এখানে। কত টাকা হয়েছে? 3.5 লাখ, 2 লাখ, 2,30,000। এটাও 50,000ই ধর, কারণ আরো ভালো গিম্বল আছে তো। হ্যাঁ, না আমি হলে তো ইয়ে নিতাম, ডিজায়ারটা নিতাম। হ্যাঁ হ্যাঁ, ডিজিআই রনিনেরই কথা বলছি। হ্যাঁ, RS3 দিছিস? না, RS3 তো দিই না, আমি তো এসসি দিছি, মানে এলিমেন্টারিটা। আচ্ছা, আচ্ছা ওই তো ঠিক আছে, 50,000 টাকা ধরি আর কি। 50,000 টাকা ধর। হ্যাঁ, আচ্ছা, তারপর? ফ্লাশ দিবি তো অবশ্যই। আচ্ছা, এখন এইখানে ফ্ল্যাশ ব্যাপারে বলি। ফ্ল্যাশ হচ্ছে 2 ধরনের হয়। একটা হচ্ছে ক্যাননের একদম বিল্ট ইন যে ব্যাপার স্যাপারগুলো, সেটা মানে ক্যানন, আপনি যদি নিকন ইউজ করেন নিকন, সনি ইউজ করলে সনি, তো এগুলো বেশি দামি হয় আর কি। আর আমরা যেটা সবচেয়ে জানি আর কি যে ফ্ল্যাশের জগতে গোডক্স সবচেয়ে ভালো। তো এখন হচ্ছে লাইটিং এর ক্ষেত্রে আপনাকে 2 ধরনের আপনি লাইট সোর্স আপনি ইউজ করতে পারেন। এক হচ্ছে ফ্ল্যাশ, আরেকটা হচ্ছে আপনার ফিল লাইট বা আহ, আচ্ছা, তুই কি ফিল লাইটের কথা বলতেছিস নাকি ফ্ল্যাশের কথা বলতেছিস, নাকি পরে আবার ফিল লাইটের কথা বলবি? দুইটা নিব। আচ্ছা, তাহলে আমি দুইটার ব্যাপারে একটু বলি। একটা হচ্ছে ফিল লাইট লাগবে আর একটা ওর ফ্ল্যাশ লাগবে। ফ্ল্যাশ হচ্ছে, ধরেন ফিল লাইটটা একটা ট্রাইপডের মধ্যে আর কি লাগানো থাকে, ওইটা জাস্ট একটা লাইট। বাট আপনি হয়তোবা ভাবতে পারেন যে আমি হচ্ছে 700 টাকার একটা লাইট কিনে লাগাই দিব, বাট ওইটা হচ্ছে আমার শাটার স্পিডের সাথে অ্যালাইন থাকে না। মানে হচ্ছে যেমন আমি যে বিয়েটাতে শুট করলাম আর কি, ওরা হচ্ছে একটা জাস্ট সিম্পলি লাইট নিয়ে এসে রেখে দিছে। এখন আমরা তো জানি যে আমাদের বিদ্যুতের একটা ফ্রিকোয়েন্সি আছে, তাই না? যে হচ্ছে 50 হার্জ বাংলাদেশের ক্ষেত্রে, আর ইউএস এর ক্ষেত্রে 60 হার্জ। তো 50 হার্জ মানে হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে 50, মানে 1/50 সময় সে অন অফ হইতে থাকে আর কি, এরকম টগল করতে থাকে। তো এই সময়ের মধ্যে যদি আপনার ওই ছবিটা উঠে, তাহলে আপনার ওই ছবিটা কি ডার্ক উঠবে না? আবার হচ্ছে আপনার ছবির মধ্যে মাঝে মধ্যে একটা রশি দেখতে পারেন, যে এই রশিটা এরকম করে আহ, মানে উপর থেকে নিচে যাচ্ছে আর কি। তো এই রশিটা তো অনেক অ্যানোয়িং। তো এটা উঠতে পারে। সো এই জন্য আপনার হচ্ছে গোডক্স এর একদম হাই প্রফেশনাল এন্ডের কিছু ফিল লাইট লাগবে আর কি। আর ফ্ল্যাশের ক্ষেত্রেও তো মনে হয় দাম 10-12 হাজার টাকা হবে। আর ফিল লাইটের ক্ষেত্রে মনে হয়, এটা এটা ডিপেন্ড করে আপনি RGB নিবেন কিনা। এটা তো আমরা 20,000-এর মতো ধরতে পারি, সবকিছু সহ, আমব্রেলা সহ, তারপরে হচ্ছে ডিফিউজার, তারপরে রিফ্লেক্টর, এই সব কিছু মিলায় আর কি। তারপর বাবা বলো ভিডিওগ্রাফি তোমার। করতে চাইলে তাহলে ড্রোন দিয়ে দিবি একটা, আর হচ্ছে আচ্ছা, একটা স্লাইডার, দুইটা দিলেই হবে। ড্রোনের সাথে কি দিব? স্লাইডার? হ্যাঁ, এই দুইটা দিবি শুধু, তাইলেই হবে, আর কিছু লাগবে না। স্লাইডার কি বাই দ্য ওয়ে? আমি তো জানি না। স্লাইডার হচ্ছে তোর ধর, যখন বিয়ে হচ্ছে ঠিক আছে, তখন ধর তুই একটা শট নিতে চাস, ঠিক আছে, তখন হচ্ছে স্লাইডার হচ্ছে ক্যামেরা ও আচ্ছা ক্যামেরা আচ্ছা, মুভিং করে সামনে বুঝছি দিয়ে বুঝছি। আর কি, মানে একটা হ্যাঁ হ্যাঁ, মোশন দিতে পারবি, yes, অটোমেটিক yes. যাবে। আচ্ছা, স্লাইডার ব্যাপারে আমি একটু বলি। সেটা হচ্ছে আহ, আপনারা মাঝে মধ্যে দেখেন না যে এমন একটা হচ্ছে টাইম ল্যাপস, যে টাইম ল্যাপসে আপনার ফ্রেমটা মুভ করতেছে। যেমন হচ্ছে সূর্য, দেখেন আমি একটু ভিডিওতে দেখাই। সূর্য এদিক থেকে উদয় হচ্ছে, আপনার ক্যামেরাটা ধীরে ধীরে এভাবে যাচ্ছে। সূর্য যখন এদিকে যাচ্ছে তখন আপনার ক্যামেরাটাও মুভ করতেছে। তো এই যে মুভমেন্টটা যেটা দিচ্ছে সেটা আসলে স্লাইডার দিচ্ছে। তো ওটাকে ওমর হচ্ছে স্লাইডার বলতেছে। মোস্ট প্রবাবলি এটার অফিসিয়াল নামও হয়তো বা স্লাইডার। তো স্লাইডার আমি দাম জানি না, আমার কখনো পার্সোনালি মানে মনে হয়নি। বাট একটা ড্রোনের দাম হচ্ছে আপনার DJI, যদি আমরা মেভিক এই সিরিজের নিই অথবা মিনি সিরিজের নেই, বা একটা ভালো ড্রোন নিতে হলেও আমাদের 70,000 টাকার মতো তো বাজেট রাখতে হবে, 50 থেকে 70। তারপর না, এইটুকু দিলেই হবে, আমার আর বেশি লাগবে না। আচ্ছা, তার মানে ও যে বাজেট গুলো করতেছে,
অ্যারাউন্ড কি 10 লাখের কাছাকাছি যাচ্ছে না, 7-8 লাখ। হ্যাঁ, যদি বডি দুইটা ধরিস তাহলে যাবে। আচ্ছা, ম্যাথে কে ভালো? কার মেমোরি ভালো? বিয়ের খরচ, হ্যাঁ হ্যাঁ বিয়ের খরচ যাবে আর কি। আপনি আনমিউট করে বলতে পারেন। এটা খুবই ক্যাজুয়াল ক্লাস, আজকের ক্লাস সবচেয়ে বেশি ইনফর্মাল। একটা ছোটখাটো বিয়ের খরচ যাবে আর কি এই সেট আপের জন্য। আপনারা বিয়ে 10 লাখে করেন? ছোটখাটো আহ, বিয়ে? ছোটখাটো বিয়ে তো 20 লাখ থেকে 10 লাখের মধ্যেই হয়। আর আর যদি ধরি বড় একদিন বড় খাটো বিয়ে, বড় লম্বা বিয়ে? 50 লাখ কোটি, যদি নির্ভর করে মানুষের টাকা ইয়ার উপর। আপনি কোন অঞ্চলের মানুষ? চট্টগ্রাম? হ্যাঁ, চট্টগ্রামের আশেপাশে। আচ্ছা আচ্ছা। এখন আমরা আমরা তো ছোটখাটো বিয়ে মানে বুঝি যে হচ্ছে 10,000-এর মধ্যে বিয়ে। আর বড় বিয়ে তো মনে হয় যে বড় বিয়ের ডেফিনেশন নেই। 10,000-এ বিয়ে কেমনে সম্ভব? 10 আপনি ইয়া দিবেন, মিনিমাম কাবিন দিবেন। আই এম অলসো ফ্রম চট্টগ্রাম, সো হ্যাঁ 10,000 শুনে খুবই খটকা লাগতেছে। বিয়ে করার জন্য কি লাগে? বিয়ে করার জন্য পাত্র লাগে, পাত্রী লাগে, কাজী লাগে, আর কিছু সাক্ষী লাগে। তো এখন হচ্ছে কাজীর, আচ্ছা ওমরেরও তো মনে হয় হচ্ছে ইয়ে কোর্ট আছে। ম্যারেজ করতে গেলে তো 2-3 হাজার দিয়েও করে ফেলতে পারবেন। না না, আপনি আপনার বন্ধুদেরকে খাওয়াবেন, আপনি বন্ধুদেরকে খাওয়াবেন, তারপরে পাত্রীর ইয়াকে খাওয়াবেন। ভাইয়া বলতেছে যে ফ্যামিলির মধ্যে যে বিয়েটা হয় আর কি, আক্ত বা যেটা বলে আর কি, শর্ট বিয়ে যেটা আর কি, কোনো ধরনের বড় ফাংশন না করে যেটা হয়, এটাকে কি বলে? আখ? আক্ত বলে আর কি আমাদের আচ্ছা এলাকায়। ওকে ওকে ওকে। আচ্ছা, আর এমনি থেকে হচ্ছে আপনাদের যে 10 লাখে বিয়ে হয় সেটাতে বরযাত্রী কতজন যায়? 350 প্লাস এরকম। আর ইয়া একটা 100 প্লাস হয় মিনিমাম। হ্যাঁ 100 প্লাস তো হবেই। ওকে ওকে। আচ্ছা, তার মানে আপনারা কি বুয়েট আপনি তো মনে হয় বুয়েট 20 ব্যাচ, তো আপনি 20 ব্যাচের সবাইকে দাওয়াত দিবেন? আমার আমি হ্যাঁ 22, হ্যাঁ, আপনি আমি 22 22। ব্যাচ। অর্ণব চৌধুরী মোস্ট প্রবাবলি 20 ব্যাচ। আমি 19 ব্যাচ। ও আচ্ছা, সরি ভাই, সরি। আচ্ছা, আমি জাস্ট গুলাই ফেলছি, অনেকের ব্যাচ আমি মাঝে মধ্যে মনে রাখার চেষ্টা করছিলাম। তো ভাইয়া আমাদেরকে একটু দাওয়াত দিয়েন আপনি। অবশ্যই। আচ্ছা, যাই হোক, বিয়ে নিয়ে আমরা ইয়া করছি যে হচ্ছে আসলে এই গ্যাজেট গুলোর অনেক বেশি দাম হয়, এজন্য হচ্ছে আমরা ফটোগ্রাফারদের অনেক বেশি চার্জ করতে দেখি আর কি। যেমন ও যেটা বললো সেটা একদম প্রিমিয়াম লেভেলের একটা ইয়া আর কি, মানে হচ্ছে একটা সেটআপ। তো এর থেকেও ভালো সেটআপ তৈরি করা সম্ভব, অথবা আপনি জাস্ট হচ্ছে একটা বিয়ে কখনোই একটা গ্যাজেট বা একজন ফটোগ্রাফার দিয়ে কভার করতে পারবেন না, আপনার মাল্টিপল ফটোগ্রাফার লাগবে। তো ওদেরকে হয়তো বা আপনি R5 দিবেন না, বাট আপনাকে ওদেরকে আর আর এর যে অন্তত আর দিতে হবে আপনাকে আর কি। অথবা আপনার হচ্ছে সনি আলফা সিরিজের জাস্ট সেকেন্ড জেনারেশন হলো আপনাকে দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনার বাজেট 15-16 লাখের কাছাকাছি চলে যাবে আপনি যদি একটা ফটোগ্রাফির একটা এজেন্সি দেন আর কি। তো আবার হচ্ছে আরো পাশের আরো আনুষঙ্গিক ব্যাপার স্যাপার থাকে। আপনার হচ্ছে অ্যাক্সেসরিজ কিনতে হয়, ব্যাটারি কিনতে হয়, তারপর আপনার ট্রাইপড কিনতে হয়, ইভেন আপনার একটা ভালো ওয়ার্ক স্টেশনও আপনার দরকার হয় আর কি। কারণ হচ্ছে আহ ধরেন আপনার একটা ভালো ওয়ার্ক স্টেশন নাই, আপনি হচ্ছে ওই যে এতগুলো র সিরিজের একটা জিনিসপাতি আপনি তুলে আনলেন, আপনি ওইটা আর কি দেখতেই পারবেন না, আপনার ক্লায়েন্টকে দেখাতেও পারবেন না, আপনার কম্পিউটার এটা প্রসেসই করতে পারলো না, তাহলে তো হবে না আর কি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি পার্সোনালি যে আপনার ওয়ার্ক স্টেশনেই 2 লাখের কাছাকাছি একটা পিসি বিল্ড করা উচিত। তাহলে মোস্ট প্রবাবলি আপনি প্রায় 5-6 বছরের জন্য সিকিউরড হয়ে যাবেন যে আপনার কম্পিউটার রান আউট হবে না। কারণ হচ্ছে এখনকার যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাগুলো হচ্ছে 12 বিটের ছবি তোলে আর কি। তো চিন্তা করেন যে 12 বিট বলতে হচ্ছে ও 12টা বিট ক্যাপচার করে একটা পিক্সেলে। তো এই ক্ষেত্রে একটা হিউজ ব্যাপার। আমাদের যে এখন ডিসপ্লে আর কি হচ্ছে টেকনোলজি, সেই টেকনোলজি এখনো মনে হয় 12 বিট তুলতে পারে কিনা আমি জানি না, বাট 8 বিটের আমি ডিসপ্লে দেখছি, বাট ওইটাও অনেক কস্টলি। আর 10 বিটের ডিসপ্লে মনে হয় আছে।
তো আর আপনি চাইলে মনে হয় মানে হচ্ছে ক্যাননের যে একদম হাই এন্ডে ওইখানে 12 বিটের উপরে আপনি বুস্ট করতে পারবেন। তো এই ঝামেলাগুলো হয়, আপনি হচ্ছে কালার অ্যাকুরেসি পান না। আবার হচ্ছে আরেকটা জিনিস দরকার হতে পারে, সেটা হচ্ছে কালার অ্যাকুরেট ডিসপ্লে দরকার হতে পারে, যে একদম প্রফেশনাল ফিল্ম মেকাররা যে কালার গ্রেডিং করে, তখন তো হচ্ছে আপনারা তো জানেন যে কালার গ্রেডিং সম্পূর্ণ একটা ভিজুয়ালের একটা উপরে ডিপেন্ড করে, আর ভিজুয়ালটা কোথা থেকে আসতেছে, ডিসপ্লে থেকে আসতেছে। তো আপনার ডিসপ্লে যদি কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায়, তাহলে তো আপনি আপনারটা থেকে ভালো দেখতে পাচ্ছেন, বাট ওইটা যখন আর কি সিনেপ্লেক্সে যাবে, তখন তো আপনার ওইটা খুব ডাল অথবা ওভার স্যাচুরেটেড লাগবে। তো এটাই। আর হচ্ছে মেইনলি এগুলোই ছিল আর কি, মানে টিপস এন্ড ট্রিক্স। আর হচ্ছে যে যে ক্লাস নিত আর কি, সেও হচ্ছে মোস্ট প্রবাবলি এগুলোই কভার করতো, বাট হয়তো বা তার কিছু এক্সপিরিয়েন্স বলতো আর কি। আর ওভারঅল সিচুয়েশন গুলো সেম। এখন ওমর যেহেতু আমার থেকে বেশি ওয়েডিং ফটোগ্রাফি করছে, তো আমি ওমরকে একটু জায়গা ছেড়ে দিব। ওমর হচ্ছে 5-6 মিনিট বলে ক্লাস শেষ করে দিবে। ওমর থাকলে একটু বল। হ্যাঁ, আচ্ছা আমি বেশি কিছু বলবো না। রোহান মোস্ট প্রবাবলি বাকিগুলো শেষ করে ফেলতে। তো ওয়েডিং প্রবাবলি 2 স্টেপে হয়। আমরা যে ধর্মেরই হই, মোটামুটি এখন 2 স্টেপে হয়। একটা হচ্ছে প্রি ওয়েডিং আর একটা হচ্ছে ওয়েডিং, ঠিক আছে? তো তুমি বা আপনি যদি মানে ফটোগ্রাফি হিসেবে যান, অবশ্যই ডাবল স্টেজে। এখন একজন সিনিয়র ফটোগ্রাফার থাকে আর একজন জুনিয়র ফটোগ্রাফার থাকে। এখন যদি আমারই কোম্পানি হয়, তাহলে আমি তো অবশ্যই সিনিয়র হবো, তাই না? মানে সবাই কমন সেন্স, নিজের থেকে জুনিয়র হতে চাবে না। কেউ যদি নিজের থেকে জুনিয়র হতে চায় বা সিনিয়র কাউকে ভাড়া করে নিয়ে আসে, মানে নিজের মার্কেট ভ্যালু বাড়ানোর জন্য, তখন যে হচ্ছে ওয়েডিং ওয়েডিং যে দিন, সেদিন হচ্ছে সিনিয়র ফটোগ্রাফার দিয়ে পাঠায়। আর প্রি ওয়েডিং এ হচ্ছে যেমন গায়ে হলুদ বা মানে আগে যেগুলো আশীর্বাদ এই টাইপের হচ্ছে জুনিয়র গুলাকে পাঠাই। আর যেগুলো ভিডিওগ্রাফির জন্য আলাদা লোক থাকে, ঠিক আছে? ভিডিওর জন্য আবার এই ফটোগ্রাফের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ ভিডিওর যে শট গুলো আসছে, ড্রোনের শট, এগুলো মানে স্পেশালি দিয়ে নেওয়ানো ভালো। তো মানে সবগুলো সেক্টরের জন্য আলাদা আলাদা লোক থাকে। তো এমন ভাবার দরকার নাই যে একজনই হয়তো সব ছবি নিচ্ছে, কারণ এটাতে সবার যেমন এক্সপার্টিস সেম থাকে না, সে সবগুলো কভার করতেও পারবে না, করলেও ভালো হবে না, ঠিক আছে? এই জন্য সবার সবগুলো আলাদা বিষয়ে এক্সপার্টিস থাকে এবং প্রত্যেকটা ওয়েডিং এ সে ওই বিষয়টাই কভার করে। এই জন্য প্রত্যেকটা ওয়েডিং এ হচ্ছে একজন এক এক পার্ট দেখে এবং অনেকগুলো ফটোগ্রাফার দরকার হয়। তো একটা ওয়েডিং ফটোগ্রাফি মানে কখনোই একজন না, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। মানে একজন দিয়ে ওয়েডিং কভার করা চাপ বলতে ইম্পসিবল, ঠিক আছে? করলে খুবই খারাপ হবে। আমরা যদি একদম ছোট একটা ওয়েডিং দেখি, সেখানেও যদি একা যাই, মানে প্রথমে তো আমরা শুরুতে একাই যাইতাম, বা যদি কেউ যদি শুরু করে সে অবশ্যই একা যাবে, সে বুঝতে পারবে যে কতটুকু প্যারা। কারণ সবার রিকোয়েস্ট থাকবে, প্লাস মানে ওখানে আশেপাশে গেস্ট থাকবে, তাদের ছবি তুলতে হবে, প্লাস ব্রাইড গ্রুমের ছবি উঠাতে হবে, প্লাস আশেপাশে যে ইভেন্ট হচ্ছে সেগুলোর ছবি উঠাতে হবে। এগুলো মানে একজনের পক্ষে প্রায় অসম্ভব, ঠিক আছে? কোনোটাই শেষের দিকে ভালো হবে না। এই জন্য অবশ্যই ওয়েডিং ফটোগ্রাফিতে আগে পর্যাপ্ত লোকবল, জনবল বাড়াইতে হবে এবং প্রত্যেকটা বিষয়ে এক্সপার্টিস লাগবে, ঠিক আছে? এখন 2টা পার্ট বললাম, একটা হচ্ছে প্রি ওয়েডিং আর একটা হচ্ছে ওয়েডিং। প্রি ওয়েডিং এর হচ্ছে মেন পার্ট হচ্ছে এখানে মেন ফোকাস হচ্ছে মেয়ে, ঠিক আছে? ছেলে মানুষের তো প্রি ওয়েডিং এর মানে জিনিসপাতি কম, যতটুকু আমি জানি। তো মেয়ের হচ্ছে যে হাতে হলুদ দিয়ে ছবি উঠানো, মেহেদি দিয়ে ছবি উঠানো, গায়ে হলুদের সময় ছবি উঠানো, তারপরে মেয়েরা শাড়ি পরে থাকে ওগুলো ছবি উঠানো, এগুলো আর কি, ঠিক আছে? ছেলের খুবই কম, খালি ছেলেকে গোসল করা যখন ওগুলো ছবি টবি তোলা। আর হচ্ছে এখানে ড্রোন শট নিতে হয়। আর আউটডোর যে ফটোগ্রাফি গুলো আছে, এগুলো হচ্ছে ওয়েডিং এর দিন। প্রি ওয়েডিং এ বেশি কিছু না, প্রি ওয়েডিং এ হচ্ছে জাস্ট ওই মেহেদি দিয়ে হাতের ছবি উঠে, এগুলো আর কি, ঠিক আছে? তো এগুলো মোটামুটি আমরা সবাই দেখছি। তো এই জন্য এই দিন হচ্ছে জুনিয়র ফটোগ্রাফার গুলো যায়, কারণ এগুলো তো হিউম্যান ফটোগ্রাফির মতো, এগুলো কিন্তু আহামরি কিছু না, এগুলো মোটামুটি ঠিক আছে। তারপরে যখন ওয়েডিং ডে আসে, সেদিন হচ্ছে 2 স্টেজে ছবি হয়। একটা হচ্ছে মেন ইভেন্টের ছবি, ঠিক আছে? যখন বিয়ে হচ্ছে তখনকার ওই যে আমি স্লাইডার বললাম, তারপরে হচ্ছে এগুলো এটা অনেকে ইউজ করে না, যেগুলো একদম প্রফেশনাল সেখানে স্লাইডার ইউজ করে। এছাড়া হাত দিয়ে সব হয়, কারণ হাত দিয়ে তো আমি ক্যামেরাটা নড়াতে পারতেছি, আমার প্রমোশন দেওয়ার তো দরকার নেই, আমার তো একদম এক্সাক্ট টাইম ভ্যালু হওয়া লাগবে না, তাই না? তো ইভেন্টের ছবি উঠানো লাগে, তারপর হচ্ছে ব্রাইডের আলাদা ছবি উঠানো লাগে, গ্রুমের আলাদা ছবি উঠানো লাগে, সবার সাথে আলাদা আলাদা রিলেটিভ আছে তাদের আলাদা ছবি উঠানো লাগে। এগুলোর বেসিক খুবই সিম্পল, এগুলোতে জাস্ট হিউম্যান ফটোগ্রাফি। এগুলোতে কোনো এগুলোর ব্যাকগ্রাউন্ডে একদম সবই সুন্দর থাকে, তাই আমার ব্যাকগ্রাউন্ডে চিন্তা করা লাগে না, আমার ফোকাসে একদম শুধু হিউম্যানই থাকে, পিছনে হচ্ছে ফুলগুলো থাকে, স্পেস থাকে, এগুলো কোনো প্যারা নাই, ঠিক আছে?
আর ব্লার তো আমার অটোমেটিক 85 mm দিচ্ছে, 50 mm দিয়ে ওঠানো যায়, 85 mm দিয়ে ওঠানো যায়। তো রোহান যেমন বললো ট্রিপলেট দিয়ে অনেক ওঠায় ছবি। কারণ এখানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার ব্লারের মেন ডিফারেন্স হচ্ছে আমার সাবজেক্ট থেকে আমার ব্যাকগ্রাউন্ড কত দূরে আছে। এটা ওয়েডিং এর ক্ষেত্রে একদম ফিক্স, ঠিক আছে, কারণ আমি এটা সরাতে পারবো না। আমার স্টেপটা সরানোর অপশন নাই। আমি যেখানে বর কোণে বসবে সেটাও আমি সরাতে পারবো না, তাই না? তো তার মানে এখানে আমার ব্লারে খুব বেশি ডিফারেন্স আসতেছে না, বা মোটামুটি সবই ফিক্স থাকে, জাস্ট মানে হিউম্যানটা চেঞ্জ হয়ে যায়। ব্রাইডের জায়গায় একবার গ্রুম আসতেছে, তার সাথে একবার এলইডি অ্যাড হচ্ছে, এগুলাই আর কি, ঠিক আছে। তো এক্ষেত্রে এগুলোতেও আমার কোনো প্যারা নাই। আমার মেন প্যারা হচ্ছে, প্যারাও না, এগুলো হচ্ছে আউটডোরে। আউটডোরে হচ্ছে স্টেপ সিলেক্ট করতে হবে, ছেলে দিয়ে সিলেক্ট করতে হবে, মেয়ে ছেলের দিকে তাকায় থাকবে, মানে পোজ সিলেকশন আর কি যেটা বলে। তো এখন ওয়েডিং ফটোগ্রাফি এত ইলাবোরেট হয়ে গেছে, পোজ গুলো মোটামুটি কমন হয়ে গেছে। এখন বেশিরভাগ পোজই হচ্ছে সবগুলো প্যালেট আকারে পাওয়া যায়, ঠিক আছে। তো মানে কি কি পোজ হবে সেগুলো সিলেক্ট করে দিবে ব্রাইড গ্রুম, সেগুলো সিলেক্ট করে দিয়ে দেয়। আর যদি ফটোগ্রাফার একটু এক্সপিরিয়েন্স হয়, সে নিজে নিজে বলে দেয় যে আপু আপনি একটু এক সিঁড়ি নিচে বসেন, এক সিঁড়ি উপরে ওঠেন, আপনি আপনার দিকে, আপু আপনার দিকে চা থাকবে, একটু হাসি দেবে, এগুলো আর কি, ঠিক আছে। এগুলো বলবে মানে পোজ সিলেকশন হচ্ছে এখানে। ওমর, তুই কি এগুলো পার্সোনালি খুব ভালো পারিস? এই যে আপু এদিকে তাকান, না না, এদিকে বসেন, এই যে বলতেছিস। এগুলো বলতেছি আর এগুলো বলা লাগবে তো, না হলে তো মানে টাকা দিবে না, ঠিক আছে। টাকার জন্য অনেক সবই করে, এগুলো না বললে টাকা দিবে না, ঠিক আছে। বলবে যে ফটোগ্রাফার কিছুই বলে না। সবই যদি আমরাই করি আচ্ছা তাহলে আচ্ছা ফটোগ্রাফারকে কেন আনলাম? বাঙালি তো বুঝতেছি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা একটু হলেও বলতে হয় তো। মানে এগুলো তো বলা একটু, যেগুলো আমার দৃষ্টিনন্দন, যেগুলো সুন্দর লাগতেছে চোখে, সেগুলো জাস্ট বলা আর কি। তারপরে হচ্ছে ভিডিওগ্রাফি। ভিডিওগ্রাফি আউটডোরের জন্য আরেকটা মেন হচ্ছে ওই যে সূর্য যখন ডুবে যাচ্ছে তখন দুইজন মিলে লাভ বানাবে, সূর্য মাঝখানে রাখতে হবে, এগুলো খুবই কমন। এবং এগুলো দেখে মানে মানে বর কনে মানে খুবই খুশি হবে, ঠিক আছে। মানে এগুলো দিতে হবে, ঠিক আছে। যেমন আমি যে সৌর দৃশ্য ইউজ করতে বললাম, এগুলো মানে লেন্স গুলো ইউজ করতে হবে, ঠিক আছে। তো এগুলোর জন্য হচ্ছে আউটডোর। আর ওয়েডিং এর ক্ষেত্রে তো আমার রুমের দরকার নেই, তখন প্রাইম লেন্স ইউজ করবো, ঠিক আছে। তো ওয়েডিং এর ক্ষেত্রে আবার দুই ভাগ, একটা হচ্ছে আউটডোর আর একটা হচ্ছে আমার ইভেন্টের সময়। তো গেল, এখন হচ্ছে ভিডিওগ্রাফি। ভিডিওগ্রাফির সময় যখন বর কনেকে নিয়ে আসতেছে বা কোনে ইন্টারভিউ নিচ্ছে, এই ভিডিও গুলো ভালো করে ধরতে হবে। এখানে ড্রোনের কাজ খুবই কম, ঠিক আছে। আমার যেদিন ওয়েডিং সেইখানে ড্রোনের কাজ কম, জাস্ট আমার একটা ভালো লেন্স নিয়ে আমার দাঁড়ায় থাকতে হবে, ভিডিওগ্রাফার একদম স্টিল থাকতে হবে, সবগুলো এখানে কভার করতে হবে। এবং এখানে হচ্ছে ভিডিও এডিটিং এর হচ্ছে মানে খেলা খুব। ওয়েডিং এর হচ্ছে মেইন পার্টি হচ্ছে কালার গ্রেডিং, ঠিক আছে। এডিটিং খুবই 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 গুরুত্বপূর্ণ এবং ফটো রিটাচ খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ওয়েডিং এ ফটোগ্রাফার অনেক ছবি উঠায়, কিন্তু টাকা নেই হচ্ছে আমি কতগুলো ফটো রিটাচ করলাম সেগুলোর উপরে, ঠিক আছে। এখন যেগুলো প্রফেশনাল তারা তো অবশ্যই রিচার্জ 100 থেকে 200 বেশি রিচার্জ কখনই করবে না। এগুলো তাই অনেক, ফটো রিচার্জের উপর হচ্ছে টাকা। আমি ছবি তো অনেক উঠাবো, সব ছবি পছন্দ হবে না, সব ছবি আমি রিচার্জ করবো না। যত ছবি রিচার্জ করবো তত ছবি টাকা, টাকা অনুসারে একটা মিনিমাম ফি তো থাকবে। সেই মিনিমাম ফিতে প্যাকেজে লেখা থাকবে যে 100 ছবি এডিটিং আর এতগুলো ছবি আমি উঠাবো। ওখানে তো ভ্যারি করে, কিন্তু রিচার্জ কখনো ভ্যারি করবে না, ঠিক আছে। তো প্যাকেজে যে কটা ছবি রিচার্জ, সেই কটা ছবি রিচার্জ দিব। বেশিরভাগ ক্ষেত্রে সিরিজ যে রিচার্জিং থাকে সেগুলো 5টা 10টা আর বেশি রিচার্জ করেই দেয় না। কারণ রিচার্জিং হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। রিচার্জিংটা হচ্ছে ওই মেকআপ টেকআপ থাকে, এগুলো ঠিক করে কালার গ্রেডিং করতে হয়, ঠিক আছে। তো ওই এর ক্ষেত্রে যা বললাম, একজন ফটোগ্রাফার গুলো যারা ছবি তুলে তুলবে, কিন্তু রিচার্জিং এর জন্য একজন ডেডিকেটেড কারণ থাকে, খুবই ভালো, ঠিক আছে। আর ভিডিও এডিটিং তো বললাম, ভিডিও এডিটিং জাস্ট ইভেন্ট কভার করবে, দ্যাটস ইট, এছাড়া কিছু না। এখন আরেকটা জিনিস নতুন অ্যাড হয়েছে, যারা ওয়েডিং ফটোগ্রাফি করে তারা হচ্ছে শুধুমাত্র ভিডিও কভার করে নেয়। বিভিন্ন একটা অ্যাস্থেটিক প্লেসে যায়, যেমন ওই যে বিউটি পার্লার নাকি যেন একটা আছে বগুড়াতে, বিউটি করলি, রোহান এগুলো জানবে হয়তো। তো এগুলো এটা হচ্ছে এগুলো আমি আমি জানবো কেন? এগুলো তো তোর ডিপার্টমেন্ট। না না, বিউটি বোর্ডিং, ঠিক আছে, বিউটি বোর্ডিংটা ও আচ্ছা আচ্ছা, বিউটি বোর্ডিং, হ্যাঁ হ্যাঁ দেখি, আমি হ্যাঁ বলছিলাম তুই জানবি এটা। বিউটি হ্যাঁ, বোর্ডিং এটা তো জানাই। অনেক কঠিন কভার হয় এখন। তো ওখানে হচ্ছে ভিডিওগ্রাফি করে মেইনলি, ঠিক আছে, ছবি ছবি ওঠা। এবং ওরাই ওরাই মেইনলি বিরক্ত করে যারা ওই যে ছবি তুলতে আসে। হ্যাঁ, তো এখানে ভিডিও কভার হয় ওয়েডিং, আর ওয়েডিং ভিডিও কভার করে। তো এখানে সিঁড়ি আছে, সিঁড়িতে উঠতেছে, ওইটা একটা বিভিন্ন অ্যাঙ্গেল করতে হয়, জানালার দিকে তাকায় থাকে, জানালা ওইখানে একটা কভার করতে হয়, মানে ফ্রেম সিলেকশন, ঠিক আছে। সিনিয়র ফটোগ্রাফারের মেইন এক্সপিরিয়েন্স হচ্ছে ফ্রেম সিলেকশন। তো ওয়েডিং ফটোগ্রাফিতে মূলত এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হয়। যাচ্ছি, এখানে ছবি তোলা অনেক কোনো কথা নেই, আমি অটো মোডে ছবি তুলে মানে খুশি করতে পারবো, আমার ম্যানুয়াল সিলেকশন নাও করা লাগতে পারে। কিন্তু জাস্ট এখানে হচ্ছে আমার আন্তরিকতা, তারপরে ফ্রেম সিলেকশন, আর হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে। আমি শেষের দিন তাকে ছবিগুলো আপলোড দিয়ে দিব, মানে তাকে যে দিব
সেখানে আমি কি পরিমাণ এফোর্ট দিচ্ছি সেটা যেন সে বুঝতে পারে। দ্যাটস ইট। ওকে, তো এইটুকুই, আমি আর কি বলবো। আচ্ছা, তো অনেক ভালো বলছিস। এবার হচ্ছে একটু প্রশ্ন নিই। অর্ণব ভাই, আপনি বলতে পারেন ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে ওয়েডিং এর সময় তো অনেক কিছু হয়, তো এমন কোনো মোমেন্ট আছে বা এমন কোনো ফ্রেম আছে যেগুলো মাস্ট ক্যাপচার করা উচিত? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আছে। ওমর, এ ব্যাপারে বলতে পারিস? হ্যাঁ, আমি যতদূর জানি আছে। অবশ্যই আছে। যেমন আমি যদি প্রি ওয়েডিং এর ক্ষেত্রে বলি, এগুলো দেখাতে পারলে ভালো হতো। আমি সপ্তাহে ক্লাসে বাইরে ছিলাম, আমি যদি স্লাইড করে দেওয়ার তো অবশ্যই দেখাবো। অবশ্যই কিছু কিছু ফ্রেম আছে যেগুলো না বললেও করতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে যদি প্রি ওয়েডিং এ যাই, ওই যে বললাম যে হচ্ছে হাতে মেহেদি দিয়ে মুখ ধরে থাকবে, আর আপনার শরীর সামনে উপর দিয়ে উঠাইতে হবে, ঠিক আছে? মানে আমি তো দেখাতে পারতেছি না। তো এরকম এইরকম একটা, এটা একটা ফ্রেম আছে, এটা মানে উঠাতে হবে মাস। এগুলো মানে ধরে নিচ্ছে যে আপনি জানেন। তারপরে হচ্ছে যদি একটু বড় তৈরি হয় তাহলে ভিডিওগ্রাফির সময় সবাই একটা একটা করে হাত ছেড়ে দিবে, তারপরে কোণের মুখ দেখা যাবে, এই টাইপ ফ্রেম গুলা। তারপর হচ্ছে ওয়েডিং এর সময় হচ্ছে আহ একটা হাত নিয়ে এক হাত নিয়ে ইয়ে করে রাখবে, আর এক হাত ছেলে ইয়ে করে রাখবে, একজনের মুখ আরেকজনের মুখ হাফ হাফ দেখা যাচ্ছে। এরকম কিছু ফ্রেম আছে। এখন আমি দেখাতে পারলে হয়তো ভালো হতো। এগুলো হচ্ছে আপনারা যদি কোনো একটা ওয়েডিং কভার করতে এর একটা পোস্ট দেখেন, এখন তো পোস্ট অনেক দেখা যায়, মানে প্রাইভেট করা থাকে না, তো পাবলিক করা থাকে। ওখানে গিয়ে দেখবেন যে প্রথমে যে ছবিগুলো থাকে আর সবথেকে ভালো হচ্ছে যে ছবিতে লাইক রিয়েক্ট বেশি, তার মানে এগুলো মানুষ বেশি চায়, ঠিক আছে? পছন্দ করতেছে, হ্যাঁ। এটা এটা হচ্ছে ভালো সবচেয়ে, জিনিস তো। এটা একটা ভালো বোঝার উপায়। যেগুলো বোঝা যায় শেয়ার করতেছে সবাই, তার মানে কি সে চায় যে আমার সাথে এরকম জিনিসটা হোক। তার মানে ওগুলো হচ্ছে মার্ক একটা, মানে নিজের কিন্তু জিনিস। কারো যদি পাত্রী না থাকে, তাহলে সে চাইলে তো হবে। তাহলে ওমর, একটা তাহলে কাজ কর না, এই যে তাহলে হচ্ছে আমাদের ওই যে আগে একদম এগুলো আগে মানে খোলার একটা ইয়ে দিতে হবে আগে, তারপরে ওয়েডিং চালু করতে হবে আগে, মানে বিয়ে দেওয়ার যেসব ব্যবস্থা হচ্ছে, করতে হবে। হ্যাঁ, যেসব ফ্রেম একদম মাস্ট, ওগুলো একটু তুই এক কাজ করতো, ওই ভিডিও অন করে এগুলো দেখাতো। ওই মেয়েদের যেগুলো হ্যাঁ, পোস্ট, সেগুলো একটু তুই দিয়ে দেখা। এরকম কিছু। আচ্ছা, তারপরে কন্টিনিউ কর। আসলে অর্ণব চৌধুরী ভাইয়া, আমি দুঃখিত খুবই, আমি ফ্রেম গুলো হয়তো দেখাতাম, কিন্তু আমি আজকে দেখাতে পারি না। রোহানও একটু মানে হয়তো আজকে দিনাজপুর থেকে আসে, ওইও ভাইয়া, আমাদের আমাদের বুঝছেন, আমাদের ক্লাসের তো ইনস্ট্রাক্টর ছিল তো। এখন হচ্ছে ওর ওর স্লাইডও রেডি ছিল। আর হচ্ছে আমাদের যেমন আমি হচ্ছে পার্সোনালি হচ্ছে যে থিম বেসড ছবি সেগুলো ক্যাপচার করি, বাট ওমর ক্যাপচার করে। বাট ওমরকে যদি আমরা আগে থেকে দায়িত্বটা দিতাম তাহলে হচ্ছে ব্যাপারটা হতো। কিন্তু ওমরও আজকে হচ্ছে ঢাকায় আসছে, হলে ফিরছে। আর আমি তো বললাম যে আমি হচ্ছে 7:30টার আগে হলে ফিরতেই পারি নাই, এই জন্য হচ্ছে আমরা ক্লাসটা পিছাইছি। আমরা আনঅর্গানাইজড ক্লাস নেওয়ার জন্য খুবই দুঃখিত। আমি তো বললাম যে এই জন্য কম্পেনসেশন হিসাবে আমি পার্সোনালি একটা ক্লাস নিব, বেশ একটা রিসোর্সফুল স্লাইড বানায় আর কি। সেসব কোনো প্যারা নাই, আমি হচ্ছে গিয়ে ওয়েডিং এর জিনিসপাতি এমনি ইনস্টাতে তো দেখি। তো ইনস্টাতে রিলস এর মধ্যে অনেক রকম অ্যাডভাইস দেয়, বাট হ্যাঁ হ্যাঁ ওগুলা মেনলি ওদের কালচারের উপর বেস করে, যে যখন আইল দিয়ে আসবে তখন একটা ছবি তুলতে হবে, যখন বাউস বলবে তখন একটা ছবি। সো এগুলা তো এক্স্যাক্টলি এরকম করে আমাদের কালচার ট্রান্সলেট হয় না আর কি। হ্যাঁ হ্যাঁ, যেমন ভাই আমি যেটা পার্সোনালি দেখছি যে যখন হচ্ছে আপনার যেমন হিন্দু বিয়েটা আমি কভার করলাম, তো এদের ক্ষেত্রে মাস্ট যেগুলো সেগুলো হচ্ছে যখন সিঁথিতে সিঁদুর পরাবে, তারপরে হচ্ছে যখন কন্যাকে আর কি হচ্ছে ইয়া দেওয়া হবে, মানে অন্ন এবং হচ্ছে বস্ত্র দেওয়া হবে, তো সেই সময়টা মানে তুলে দিচ্ছে। তারপরে হচ্ছে জামাইকে যখন উলুধ্বনি দিয়ে আর কি বরণ করে নেওয়া হবে। তারপরে হচ্ছে নতুন বউ যখন হচ্ছে আর বর যখন 7 পাকে ঘুরবে, এখানে কিন্তু আপনি চাইলে লং এক্সপোজার একটা শটও নিতে পারেন। কারণ হচ্ছে হিন্দু বিয়েগুলো মাঝে মধ্যে রাতে হয়, তো রাতে তো লং এক্সপোজারের জন্য অনেক ভালো সময়, তো এটাও নিতে পারেন। তারপরে হচ্ছে যখন হচ্ছে ওই যে খই দেয়, তাই না, পেছন থেকে ধরে একটা ডালাতে, মানে কুলাতে হচ্ছে খই নিয়ে তারপরে ওইটা আগুনে দেয়, এই সময়টা। তারপরে যখন মন্ত্র পাঠ করে, যখন মন্ত্রতে ঘি দেয়, তখন আপনি এরকম অনেকগুলো হচ্ছে ক্রিয়েটিভ ফ্রেম আর কি নিতে পারেন। আর হচ্ছে মানে যখন আপনি মানে মুসলিম বিয়েতে যাবেন তখন মোস্ট প্রবাবলি, আমি তো নর্থ বেঙ্গলের কালচার জানি, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যখন হচ্ছে কাবিনে সই করে,
তখন মেয়ের সইটা নিতে পারেন, তারপরে ছেলের সইটা নিতে পারেন, তারপরে হচ্ছে যখন একটা দোয়া পড়া হয় সেটা নিতে পারেন, তারপরে হচ্ছে যখন হচ্ছে ওই যে মানে বলে আর কি যে বলো মা কবুল, তো এই সময় কোন একটা ইমোশনাল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, তো সেই ইমোশনাল সিচুয়েশনটা, তারপরে হচ্ছে বিদায়ের সময় যে বাবা মেয়েকে জড়ায় কেঁদে দেয়, মানে আপনি যেটা দেখবেন আর কি, যেটা হচ্ছে আপনার ক্ষেত্রে সিগনিফিকেন্ট লাগতেছে, মানে আপনি অ্যাকচুয়ালি মোমেন্ট ক্যাপচার করতে গেছেন, আপনার কাছে যতগুলো মোমেন্ট আসবে আপনি ততগুলো শাটার ক্লিক করবেন, ইভেন আপনি মাল্টিপল শাটার ক্লিক করবেন যেন আপনি ওই শটটা মিস না করেন। তারপরে আপনি এসে বাসায় এসে বা আপনার এডিটর বা আপনার সাব এডিটরকে দিয়ে হচ্ছে এই সব সিলেক্ট করে নিতে পারেন যেগুলোর কোনটা ভালো, তো ব্যাপারটা এরকম আর কি। আর হচ্ছে তারপরে অনেক সময় এক্সপোজার তো একটু প্রবলেম হবে না, হ্যাঁ কারণ ওইখানে তো অনেক বেশি লাইটিং থাকে ওয়েডিং এর সময়। ভাই হচ্ছে এটা তো কম্পেনসেশন করা যাবে, যেমন আমি পার্সোনালি লং এক্সপোজার ছবি তুলছি ওইখানে, যেমন হচ্ছে ওইখানেও অনেক ভালোই লাইটিং ছিল, তো সেক্ষেত্রে আপনি করবেন যে অ্যাপারচারকে আপনি আচ্ছা বাই দ্য ওয়ে ভাই, অ্যাপারচারকে যদি আপনি 8-এর থেকে বেশি বুস্ট আপ করেন, তাহলে আর্ট সিরিজ ব্যতীত যেসব নর্মাল লেন্স আছে সেই লেন্সগুলোতে একটু সফটনেস চলে আসে, তো 8-এর বেশি উঠানো উচিত না, বাট আমি ওখানে 8-এর বেশি উঠাইছিলাম, আইএসও আমার হচ্ছে 100-র কাছাকাছি করছিলাম, তারপরে আমি আমার আমার কাছে তো আমি দেখছি আর কি যে মানে আমি শাটার স্পিডকে 1/15 এটার কাছাকাছি করতে পারছি। আর যেহেতু আপনি ফটোগ্রাফার, তো আপনি হচ্ছে যদি একটু ডিমান্ড করেন তো ওরা আলোটাকে একটু ডিম করে দিবে, মানে এটা সম্পূর্ণ সেট আপের উপরে ভাই। আর হচ্ছে হিন্দু বিয়েগুলোতে তো ওই কলা গাছ থাকে। হ্যাঁ বলবো। হ্যাঁ, তুই বলতেছিস, আমি একটা জিনিস অ্যাড করি। ব্রাইড আর আচ্ছা আচ্ছা। গ্রুম দুইটা হচ্ছে হ্যাঁ দুইজনের আলাদা আলাদা ছবি উঠায়, আবার দুইজনের একত্রে ছবি, মানে একসাথে, মানে একই ফ্রেমে 3 টাইপ ছবি পাবো। একটা হচ্ছে আলাদা একটা বরের ছবি একই স্টেজে, সেম জায়গায় একটা কনের ছবি, এবং দুইজন একসাথে। ঠিক আছে, তো 3টা জিনিসই মানে উঠানো বেটার আর কি, কারণ কখন কারটা কখন লাগতেছে এটা কিন্তু বলা যায় না। ঠিক আছে, কারণ বর এসে যাবে তার শুধু পার্সোনাল ছবি, তখন কিন্তু মানে লিস্ট করে আপনাকে মানে প্রোভাইড করতে হবে কাস্টমারকে। এমন না যে শুধু একসাথে ছবি 100টা ছবি ডিটাচ করছি, সবগুলো খালি বরের বা খালি কনের বা খালি তাদের একত্রে। অবশ্যই ইন্ডিভিজুয়াল ছবি লাগবে, কারণ ছবিগুলো তো আলটিমেটলি মানে শেয়ার করার জন্য। প্রোফাইল থেকে তো আর সারা জীবন সবাই দুইজনে একত্রে ছবি দিয়ে রাখবে না, কভারে দিয়ে রাখলো। ঠিক আছে, কিন্তু মানে ইন্ডিভিজুয়াল ছবিগুলো কিন্তু খুবই দরকার। এখন প্রথম দিকে হয়তো খালি শুধু কনের ছবি উঠায় অনেকে, বরকে মানে জাস্ট ইগনোর করে। ইগনোর করার কারণটা বোঝা যায়, তো ইগনোর না করা একটু বেটার। রিচার্জ হয়তো কম করলেন একটু, 15 থেকে 10টা, 2-3টা ছবি কমই করলাম বরের, কিন্তু ওঠানোর সময় যেন মিস না যায়। আর বরং কনের দুইজনের জন্য আউটডোর ফটোগ্রাফির জন্য ওই যে মাস্ক ফ্রেম যেগুলো বলে, ওগুলো হচ্ছে ওই যে এখন এগুলো দেখালে ভালো হতো। মানে একজন আরেকজনের কপালে চুমু খাচ্ছে, এই ছবিগুলো হচ্ছে খুবই মানে মাস নিডেড। ঠিক আছে, তো এগুলো আর কি দেখলে বোঝা যায়। ঠিক আছে। হ্যাঁ ওমরের আমরা হচ্ছে বিয়েতে এগুলো রিক্রিয়েট করব এবং সেগুলো নিয়ে আমরা একটা স্লাইড বানায় পরবর্তীতে ক্লাস নিয়ে নিব। তাহলে আর কারো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা এখানেই শেষ করতে পারি। আর কারো কি প্রশ্ন আছে? শিওরলি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আই থিংক আর কারো কোনো প্রশ্ন নাই। এবার যদি আপনারা চান তাহলে আমাদের কোর্স ব্যাপারে বলতে পারেন, আপনাদের কোর্স কেমন লাগলো, এ ব্যাপারে একটা সামগ্রিক একটা বলেন আপনারা। আপনারা যেহেতু একদম এতক্ষণ ধরে আমরা বকবক করতেছি, তবু আপনারা যেহেতু লিভ নেন নাই, সো আমি মনে করতেছি আপনারা অনেক অ্যাটেন্টিভ, তো আপনারা একটু বলেন। অর্ণব ভাই আপনি বলেন। আচ্ছা লিভ নিয়ে নিছে একজন। আমি যদি এখানে গ্রেড দিই তাহলে সেটাও কি সিজিতে অ্যাড হবে? হ্যাঁ শিওর, আমাদের সিজিতে অ্যাড হবে, আপনার হবে না। আচ্ছা, আই উড গিভ লাইক 3.9 আউট অফ 4। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। আদিত্য তোমার কেমন লাগছে? তুমিও বেশ ক্লাস করছো। আচ্ছা লাইফ ওয়াকার আনমিউট করছে, আমার ছেলেটাকে আমি হচ্ছে কোর্সের ইয়ে করে ব্যাপারে ফেললাম। কোয়েশ্চেন নাই, বাট হচ্ছে আপনাদের ইয়েতে মানে ফটোগ্রাফি, ওয়েডিং ফটোগ্রাফিতে ঢুকার পার্টটা একটু জানার ছিল, বিকজ আমার হচ্ছে শখ ছিল এদিকে ঢুকার।
ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওমর এ ব্যাপারে একটু বল। ওমর হচ্ছে ওই যে সংগঠন বা কিভাবে আমরা শুরু করব এই ব্যাপারটা ওমর বেশ ভালো জানে। ওমরের একজন ফ্রেন্ড আছে, সে বেশ একটা এজেন্সিও মোস্ট প্রবাবলি বিল্ড আপ করে ফেলছে। ওমর এই জার্নিটা বলতে পারবে। ওমর। আর প্রথম দিকে তো শুরু করতে হবে হচ্ছে আউটডোর ফটোগ্রাফি দিয়ে, ঠিক আছে? প্রথমে ওয়েডিং ফটোগ্রাফিতে যাওয়া tough। কারণ হচ্ছে তোমার ক্লায়েন্ট দরকার। আচ্ছা তুমি করে বলতেছি, আহ, ধরে নিচ্ছি ভুল সমস্যা দিও নেই। না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া হতে পারে। তো মানে ক্লায়েন্ট দরকার, যেহেতু মানে পরিচিতি দরকার হয়। এখন পরিচিতি একজন ফটোগ্রাফার অনেক ভাবে হতে পারে। যদি আমার রিলেটিভ থাকে তাহলে তো ভালো। যে একটা যদি কভার আমি যদি এখন আমার যেগুলো আননোন কাস্টমার, তাকে তো আমার দেখাতে হবে যে আমি এই জিনিসগুলো কভার করছি। এখন মানে এক্সপিরিয়েন্স দরকার, তাই না? এখন আমি যেহেতু প্রফেশনাল লেভেলে গেছে, আমার এক্সপিরিয়েন্স দরকার। এখন প্রথম এক্সপিরিয়েন্স, এখন যদি শুরুই না করি তাহলে এক্সপিরিয়েন্স আসবে না। এখন প্রথম এক্সপিরিয়েন্স গুলো অবশ্যই রিলেটিভ থেকে আনতে হবে, ঠিক আছে? দুই একটা ফটো, যেগুলো দুই একটা ওয়েডিং, 3-4টা ওয়েডিং অবশ্যই রিলেটিভ থেকে আনতে হবে, এবং নিজের ইচ্ছায় কিছু ফটো রিচার্জ করে আমার ফোল্ডার করে রাখতে হবে। ওকে, মানে ফুল প্যাকেজ আগে রিলেটিভস এর সাহায্য নিয়ে করতে হবে। এখন রিলেটিভসটা তো এমনি এমনি ডাকবে না আমাকে, এই জন্য হচ্ছে আউটডোর ফটোগ্রাফিতে আগে মানে ইন্টার করতে হয়। আউটডোর ফটোগ্রাফি মানে হচ্ছে বুঝি জাস্ট বাইরে ডাকলো 1 ঘন্টার জন্য, আহ, মানে সেই অনুসারে কিছু পে করলো, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি জানি না অন্যান্য জায়গায় কিরকম। আমাদের ওইখানে মানে বগুড়াতে মানে বেশ পপুলার আর কি, মানে ভালোই পপুলার। অনেকে মানে বেশিরভাগই 1 ঘন্টার জন্য ভাড়া করে পে করে নিয়ে যায়। ভালো ভালো পে করে, ভালো, খারাপ না। আমি যাই না, কিন্তু অনেকে যায়, অনেকের পছন্দ আর কি এগুলা। খারাপ না তো, 1 ঘন্টার জন্য যদি তোমাকে 5-6 হাজার টাকা পে করা হয়, তো ইটস নট ব্যাড। তো এগুলো দিয়ে আসলে কিছু কাস্টমার আর কি অ্যাটাচ করে। এখন এগুলো দিয়ে কিছুদিন ধরো পেজ চালায় একটা, অবশ্যই তোমার কিছু ফ্যান ফলোয়ার হবে। তারপর হচ্ছে সে ওয়েডিং এ এন্ট্রি করে। এমন না যে আউটডোর কিন্তু বাদ দিল, এই আউটডোর থাকলোই, কিন্তু তার সাথে ওয়েডিং এ সে এন্ট্রি নিল। কারণ ওয়েডিং এ নেওয়ার জন্য রোহানের মতো কিছু গ্যাপ দরকার না, কিন্তু আমার মতো কিছু গ্যাপ দরকার, এবং কিছু বেসিক নিড দরকার। সেগুলো যদি তোমার থাকে, তারপর তুমি আস্তে আস্তে রিলেটিভস গুলা কভার করলা, করে একটা প্রফেশনাল একটা পেজ, পেজ তো অবশ্যই মাস্ট করতে হবে, এবং কিছু প্যাকেজ তৈরি করতে হবে। এবং প্রথমে কখনোই মানে ভ্যালু কমানো যাবে না। যে আমি হয়তো প্রথম থেকে শুরু করলাম, হয়তো 1,000 টাকা দিয়ে ওয়েডিং কভার করলাম, চিনি না জানি না, এই জন্য তুমি ফ্রি করে দাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু কখনোই মানে ভ্যালু কমানো যাবে না। কারণ একবার ভ্যালু কমলে সেই ভ্যালু বাড়ানো যাবে না। তুমি হয়তো প্রথমে তুমি একটা ফটোগ্রাফার, প্রথম দিকে তো তোমার যখন আউটডোর ফটোগ্রাফি ভালো লাগবে, তখন কিন্তু তোমার আন্ডারে অবশ্যই 2-3 জন ফটোগ্রাফারকে তুমি কাজে লাগাতে পারবে। এর জন্য আউটডোর ফটোগ্রাফিটা মাস্ট, ঠিক আছে? আউটডোর ফটোগ্রাফি করে যখন তুমি একটা ফ্যান তৈরি করতে পারলা, তখন সাথে 2-1 জন ছোটখাটো ফটোগ্রাফারকে নিতে পারলা। তারা হয়তো নামে ফটোগ্রাফার না, কিন্তু হেল্পিং হ্যান্ড করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? তাদেরকে নিয়ে 2-3 জনকে নিয়ে একটা ওয়েডিং কভার করবে। দেন সেখানে একটা ফুল ফুল একটা প্রজেক্ট রেডি করলাম। যে তারপরে 2-3টা এরকম হলে তারপর বুঝতে পারবে যে আসলে ফুলতে উঠে গেছে। আস্তে আস্তে গিয়ার আপডেট করলাম, ঠিক আছে? কিন্তু কখনোই একটা প্রথম দিকে হয়তো দুই একটা ওয়েডিং নিজে নিজে রিলেটিভ এগুলো এগুলো করতে পারো। কিন্তু যেগুলো একটু প্রফেশনাল লেভেলে গেলে একা না যাওয়ার পরামর্শ আমি মানে বেশি ভাবে দিই। কারণ ওয়েডিং কখনোই একটা কভার করা সম্ভব না, এবং সেটা কখনোই মানসম্মত হবে না, ঠিক আছে? তো হোপফুলি একটু হলো আইডিয়া পাওয়া গেছে। আপনি এ পর্যন্ত টোটাল কয়টা ওয়েডিং কভার করছেন যদি কাউন্ট চাই? বা আমি তো ঢাকাতে তো আসছি, ঢাকাতে আসা আমার ফটোগ্রাফি জার্নি হচ্ছে সব মানে বুয়েটের ফার্স্ট ইয়ারের আগ পর্যন্ত, ঠিক আছে? আমি হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফ, আর হচ্ছে বুয়েটের ফার্স্ট ইয়ার, এগুলো হচ্ছে বেশি কভার করছি। মানে এখানে আসার পরে জাস্ট ওয়েডিংটা পুরোপুরি বাদ, ঠিক আছে? তার আগে হচ্ছে আমি ওয়েডিং কভার করতাম, স্পেশালি যখন করোনা হইতো, তখন তো মোটামুটি গ্রামের দিকে বিয়ে তো ছিল থাকে না, তো তখন আর কি বেশি কভার করতাম। খুব বেশি হবে না, আবার খুব কম হবে না, কিন্তু প্রফেশনাল ভাবে বলো মানে যেখান থেকে আর কি আমার জুনিয়র ফটোগ্রাফার আমার সাথে গেছে, এরকম করে ধরলে তো হবে 10-11 জন, 10-11টা হবে। তার আগের গুলা মানে ওগুলো কাউন্ট করা ঠিক না, ঠিক আছে? এগুলো তো আনপ্রফেশনাল, যেগুলো আমি নিজে একা গিয়ে করছি। যেমন ধরো আমার চাচাতো বোনের বিয়ে, ওটা তো আর ওটা তো তুমি কভারের মধ্যে ধরা যাবে না, তাই না? কিন্তু একটা আত্মীয় মানে আমার গ্রামের একটা ধরো প্রতিবেশী, সে আমাকে নিয়ে গেছে, সেটা কিন্তু মানে তুমি প্রফেশনাল লেভেলে মানে অ্যাড করা যেতে পারে। এরকম করলে হয়তো খুব বেশি হবে না, যেহেতু মানে সময় বেশি পাই নাই। 10-11টার মধ্যে হয়তো মানে ফুল কভার হয়েছে, আর গুলো সেমি কভার। আচ্ছা, থ্যাংক ইউ। আর রুহান, তারপর থেকে তুই শুরু কর আবার।
আচ্ছা, রোহানের কথা কি মানে আমি শুনতে পাচ্ছি না নাকি কেউ শুনতে পাচ্ছেন? সেম। আচ্ছা, রোহান তোমার শোনা যাচ্ছে না, আনস্টেবল নেটওয়ার্ক। আর তার যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে হয়তো আমরা লিভ নিতে পারি। কারো কোনো মানে সাজেশন বা এটি যদি থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, নাহলে মিটিং আছে আমার। অদ্ভুত কি অবস্থা তোমার? আদিত্য বাই দ্য ওয়ে, ভাই, যদি কখনো আর কোনো কোর্স নেন তাহলে আই উড লাইক ভিডিওস ক্লাসেস অ্যাবাউট ফুড ফটোগ্রাফি অ্যান্ড আর্কিটেকচারাল ফটোগ্রাফি, কারণ এই দুইটাতেই হচ্ছে কি আমার বেশি ইন্টারেস্ট আর কি। ওকে ভাইয়া, আমরা যদি রোহান রোহান এই বিষয়ে বাকি তাহলে প্রোডাক্ট ফটোগ্রাফিতে আমার এক্সপিরিয়েন্স আছে, আর ফুড ফটোগ্রাফিতে আমার বেশ কাছের একজনের আর কি এক্সপিরিয়েন্স আছে, তো তাকেও আনা যেত আর কি। আর এই সময়টাতে আমার হচ্ছে হলের আর কি নেট চলে গেছে, বুঝছেন, সরি। আজকে অনেক দেখি, আজকে সৃষ্টিকর্তা চায় না আমরা ক্লাসগুলো নিই, তো আমরা ক্লাসটা এখানেই এন্ড করে দিচ্ছি।